টেবিলের ওপর মজাদার মজাদার খাবার দেখে মিমের ক্ষুধা পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ফলে আর অপেক্ষা না করে খাওয়া দাওয়া শুরু করলো মিম। খাওয়া দাওয়া শেষে মিম রুমে ঢুকতেই কুহুকে রুমের মধ্যে দেখতে পেল। কুহু মিমকে দেখেই বলে উঠল, কতদিন পর তোমার সাথে দেখা হলো মিম আপু, কেমন আছো তুমি? প্রতি উত্তরে মিম মুচকি হেসে বলে ওঠে, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো কুহু? প্রতি উত্তরে কুহু বলে উঠল আনন্দ সহিত, আমিও খুব ভালো আছি মিম আপু, কিন্তু তোমাকে দেখে এখন আমি ডাবল ভালো হয়ে গিয়েছি। তাহলে এক সপ্তাহের জন্য নতুন একটা মানুষ পেলাম গল্প করার জন্য। ওহ, কি শান্তি! কুহুর আনন্দ দেখে খুশি হয়ে গেল মিমও। তারপর কুহু মিমকে নিজের সামনে বসিয়ে রাজ্যের গল্প শুরু করে দিল। গল্পের এক পর্যায়ে কুহু মিমকে আদিত্যের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলো। মিম প্রথমে না না করলেও পরে কুহুর জোরাজুরিতে বাধ্য হলো আদিত্যের বাড়ি যাওয়ার জন্য। অবশ্য আদিত্যের বাড়িতে আসারও উদ্দেশ্য রয়েছে মিমের। আদিত্যের বোন নদী আর কুহু একই কলেজে একসাথে পড়াশোনা করে। কুহুর সাথে মিম আদিত্যের বাড়িতে পৌঁছালে ড্রয়িং রুমের সোফায় একজন বয়স্ক মহিলাকে বসে থাকতে দেখে মিম। মিম জিজ্ঞাসা করবে উনিকে, তার আগেই কুহু কিছু না বলেই সেখান থেকে ছুটে চলে যায় সেই বয়স্ক মহিলার কাছে। আর বয়স্ক মহিলাটি কুহুকে উদ্দেশ্য করে প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, ওরে আমার কুহু রে, কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস রে তুই? কথাটা বলেই কুহুকে জড়িয়ে ধরে। কুহু বলে উঠে, আমি একদম ফিট আছি গো দাদু, তুমি কেমন আছো? প্রতি উত্তরে বয়স্ক মহিলাটি বলে ওঠে, আল্লাহ এই বুড়ো শরীরটা এখনো রহম করে বাঁচিয়ে রেখেছে। তা তোর সাথে ওই মেয়েটা কে রে? কুহু এক পলক মিমের দিকে তাকিয়ে বলে ওঠে দাদুকে। দাদু, ওই আপুর নাম মিম, ছোট ভাবির আপন বোন। এবার কুহু মিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর এই সুন্দরী হলো আদিত ভাইয়া আর ননির দাদু। তবে হ্যাঁ, শুধু যে ওদের দাদু তা নয়, আমার বড় ভাইয়ার দাদু, ছোট ভাইয়ার দাদুও কিন্তু একদম জাতির দাদু। কথাটা বলেই কুহু ফিক করে হেসে ফেলল। তার কথা শুনেও মিমও হেসে ফেলল। দাদু মিষ্টি হেসে মিমকে কাছে বসতে বলল। মিমও হাসি মুখে ওনার পাশে বসলো। দাদু মিমের মাথায় হাত বুলিয়ে মিমের সম্পর্কে টুকটাক বিষয়ে জেনে নিলেন। তাদের কথার মাঝেই সিঁড়ি বেয়ে মধ্যবয়স্ক একজন মহিলাকে নামতে দেখলেন মিম। ভেবেই নিলেন উনি আদিতের মা। মহিলাটির পাশাপাশি দ্রুত বেগে হেঁটে এলো কম বয়সী একটি মেয়ে, হয়তো তার নামই নদী। সেই কম বয়সী মেয়েটাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে কুহু দৌড়ে গিয়ে সেদিকে গেল। মেয়েটিকে কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কুহু বলল, নদী দোস্ত, ইস কতদিন পর তোর সঙ্গে দেখা, তোকে কত মিস করেছি তা বলার বাইরে। আমি জানি কিন্তু তুই আমাকে একটু মিস করিসনি। কথাটা বলে কুহু তাকে ছেড়ে দিল। নদী এই পর্যায়ে কুহুর বাহুতে চাপড় মেরে কপট রাগ দেখিয়ে বলে উঠল, ঢং করিস না, তুই আমাকে না, বরং আমি তোকে মিস করেছি। জানিস, তোর জন্য আমি শপিং করতে যাইনি, এতদিন ওয়েট করেছিলাম তোকে নিয়ে যাব বলে। এদের দুজনের কথার মাঝে সেই মধ্যবয়স্ক মহিলাটি হাসি মুখে মিমের সামনে এসে দাঁড়ালেন। মিষ্টি হেসে বললেন, আমি আদিত আর নদীর মা, তুমি মিম তাই না? এদিকে মিম বেশ অবাক হলো আন্টির মুখে নিজের নাম শুনে। মিমের যতদূর মনে আছে, মিমের নাম বলার সময় আন্টি এখানে এমনকি আশেপাশেও ছিল না। তাহলে উনি মিমের নাম জানলেন কি করে? এই নিয়ে মিম আন্টিকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই আন্টি বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। মিম সাথে সাথে নিজের ভদ্রতা দেখিয়ে আন্টিকে নাস্তার জন্য নিষেধ করবে তার আগেই কুহু অবলীলায় বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড খিদা পেয়েছে, নাস্তার ব্যবস্থা করো। কতদিন তোমার হাতে খাবার খাই না, ভাবছি আজকের ডিনার এখানেই করে যাব। এদিকে কুহুর কথা শুনে আন্টি ভীষণ খুশি হলেন। বেশ উৎফুল্ল গলায় বলে উঠলেন, বা কুহু, এত ভালো আইডিয়া তোর মাথায় এলো কি করে? একদম ঠিক আইডিয়া দিয়েছিস, আজকে তোরা আমাদের সাথেই ডিনার করবি। এদিকে আন্টির কথা শোনা মাত্রই মিমের অস্বস্তি লাগলো। এখানে রাত অবধি থেকে ডিনার করার মতো একটু ইচ্ছে নেই মিমের। এজন্য মিম দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, না না আন্টি, আমরা খাবো না, আমরা বাড়িতেই খেয়ে নেব, অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। এই বলে মিম আকুল চাহনিতে কুহুর দিকে চাইল, কিন্তু মিমের এই চাহনিতে সম্পূর্ণ উপেক্ষা করল কুহু এবং সে সহ উপস্থিত সকলে এমনভাবে হেসে উঠল যেন তারা কোনো কৌতুক শুনে ফেলেছে। আন্টি তো এক পর্যায়ে হাসতে হাসতে মিমকে বললেন, পাগল মেয়ে, এখান থেকে এক দৌড়ে ইমাদদের বাড়িতে যাওয়া যায়, আর তুমি আমার সন্ধ্যা হওয়ার অজুহাত দিচ্ছ। আর যাই বলো, তোমাকে আর কুহুকে ডিনার না করে যেতে দিচ্ছি না।
আজকে তোমরা দুজন এখানেই ডিনার করবে। আর ইমাদ বাড়িতে এলে তোমাকে সহ ওদের সবাইকে রাজকীয় স্টাইলের রান্না করে খাওয়াবো। বিয়ের পর একদিন ইমাদ আর নাফিসাকে রান্না করে দাওয়াত দিয়েছিলাম। নাফিসা সেদিন এসে বলেছিল আরও একদিন খাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তোমরা এখন বসো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টির এতগুলো কথা শুনে মিম ফের কিছু বলার সাহসই পেল না, বরং চুপচাপ বসে রইল। এদিকে আন্টি রান্নাঘরে যাবার পূর্বে নদীকে আদেশ দিয়ে গেল মিমকে যেন পুরো বাড়ি ঘুরিয়ে দেখানো হয়। এদিকে মায়ের নির্দেশে নদী সেই মুহূর্তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মিমের কাছে এসে মিমের হাত ধরে দাঁড় করালো। তারপর মিমের হাত ধরে সিঁড়ির কাছে এসে তার হাতটা ছেড়ে দিয়ে বলল, নদী চলো আপু, আমাদের ছোট্ট এই রাজমহলটা তোমাকে ঘুরিয়ে দেখাই। কথাটা বলে পিছন ফিরে কুহুকে বলল, আমাদের সাথে আসার জন্য তোকে কি আলাদাভাবে ইনভিটেশন দিতে হবে? কুহু দাঁত কেলিয়ে সোফা ছেড়ে আস্তে আস্তে বলল, আসছি বন্ধু, আসছি। মুহূর্তেই কুহু তাদের সাথে যোগ দিল। অতঃপর তারা তিনজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নদী সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আসলে এ বাড়িটা দেখতে রাজমহলের মতো না, কিন্তু আমাদের সবার কাছে এ বাড়িটা ভালোবাসার পূর্ণ রাজমহলের চেয়েও কিছু অংশে কম নয়। আমি ছোট থাকতেই এ বাড়ি বানিয়েছিল বাবা, এজন্য এ বাড়ির সাথে আমার স্মৃতিও বেশি ও মায়াও বেশি। এদিকে নদী কথা বলে যাচ্ছে, অন্যদিকে মিম অবাক হয়ে চাহনিতে বাড়িটা দেখছে। বাড়িটির সাজসজ্জা যেমন সাধারণ তেমনি মার্জিত, এক নজরে পছন্দ হয়ে যাবার মতো একটি বাড়ি। তারা দোতলায় আসার পর কোনার একটি রুমে সামনে তাদের আনলো নদী। তারপর রহস্যময় ভাব নিয়ে বলল নদী, আপু তোমাকে শুরুতেই দেখাতে চলেছি রহস্যময় এক ঘর, যার কোনায় কোনায় লুকিয়ে আছে সাসপেন্স, যা তোমার গায়ের লোম পর্যন্ত দাঁড় করিয়ে দিবে। কথাটা বলেই নদী চট করে রুমটা লক খুলে রুমটা খুলে দিল। সাথে সাথেই মিম দেখতে পেল কাঠের টেবিল এবং রাসায়নিক বিভিন্ন সরঞ্জাম। সেই মুহূর্তে নদী ফিক করে হেসে বলল, এই হলো সেই সাসপেন্স রুম। বাবা আর ভাইয়ের কাছে এটি নর্মাল একটা ল্যাব হলেও আমার কাছে আস্ত একটা থ্রিলিং রুম। মিম বাড়িতে ল্যাব দেখে খানিক অবাক হয়ে গেল। তারপর নদীকে জিজ্ঞেস করলো, বাড়িতে ল্যাব করা রিস্কি না? কখনো কোনো রিয়াকশনে কিছু যদি হয়ে যায়? নদী ল্যাবের দরজা লক ঘুরিয়ে দরজাটা বন্ধ করে দিল আর পা ঘুরিয়ে বিপরীত দিকে হাঁটতে হাঁটতে বলল মিমকে, এই ল্যাবে তেমন কোনো কেমিক্যালই নেই যাতে রিয়াকশন হলে কোনো বিস্ফোরণ বা অন্য কিছু হবে। বাবা আর ভাইয়া দক্ষ হাতের ফার্মাসিস্ট, তারা বুঝে শুনেই এখানে সব এনেছে। মিম সাথে সাথে বলে ওঠে, ও আঙ্কেলও ফার্মাসিস্ট? নদী বলে ওঠে, হ্যাঁ বাবা ফার্মাসিস্ট, তবে অফিসিয়ালি এ নিয়ে কাজ করে না বাবা, শুধুমাত্র কোম্পানি যাবতীয় এ কাজের খোঁজ খবর রাখে বাবা, আর ভাইয়ার মেনলি রিসার্চ করে। নদীর কথায় মিম ভাবুক স্বরে ছোট্ট করে একটা জবাব দিল। ও। নদী একে একে দাদুর রুম, আঙ্কেল আন্টির রুম দেখালো, বাকি রইল আদিস আর নদীর রুম। তারই মধ্যে নদী মিম আর কুহুকে নিয়ে আদিসের রুমে ঢুকলো। আদিসের রুমে ঢুকেই নদী একরাশ ভালো লাগা নিয়ে বলল, এটা হলো আমার ভাইয়ার রুম, এবারই সবচেয়ে পছন্দের একটা রুম। আমারও রুম আমার কাছে অতটাও প্রিয় না যতটা আমার ভাইয়ার রুম আমার কাছে প্রিয়। ভাইয়ার গোছানো রুম, বিশেষ করে ভাইয়ার রুমে ব্যালকনিটা আমার সবচেয়ে ফেভারিট। কথাটা বলতে বলতেই নদী মিমকে নিয়ে ব্যালকনিতে চলে এলো এবং ব্যালকনিতে পা রাখার সাথে সাথে মিম কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। গ্রিল ছাড়া ব্যালকনিটা কৃত্রিম ঘাসের কার্পেটে ছেয়ে আছে। এক কোণায় রাখা আছে ছোট ছোট কয়েকটি গাছ এবং অপর কোণা ছেয়ে আছে অসম্ভব সুন্দর মাধবীলতা গাছে। কিন্তু গাছটির আসল সৌন্দর্য শুভ্র লাল ফুলের অধিকাংশ স্থান পেয়েছে আদিসের ব্যালকনিতে। মিম গাছটির দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। মাধবীলতা ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে মিমের সর্বাঙ্গ মুগ্ধতায় ছেয়ে গেল। খানিক বাদে কৌতূহলবশত মিম জিজ্ঞেস করল, এটা কি মাধবীলতা ফুলের সময়? নদী হয়তো কুহুর সাথে গল্পে মশলুল ছিল, এই কারণে প্রথম দফায় প্রশ্নটা শুনতে পেল না। মিম আবার নদীকে জিজ্ঞেস করলো, ফলে মিম এবার শুনতে পেল আর বলল, এই গাছটি সময়ে অসময়ে ফুল দেয় আপু। এই ফুলে অন্যান্য গাছ হয়তো এক সময়ে ফুল দেয়, কিন্তু আমাদের এই গাছটা একদম অন্যরকম, মোটামুটি সারা বছরই ও ফুলে ফুলে ভরে থাকে। এই জন্যই আমার ভাইয়া, বিশেষ করে ভাইয়ার ফেভারিট ফুল গাছ এটা। আমরা দুজনেও। নদী তার কথা শেষ করতে পারল না আর তার পূর্বেই নিজ হতে আন্টির কণ্ঠস্বর শুনতে পেল তারা। আন্টি নদীকে ডাকছে উপরে নাস্তা নিয়ে আসার জন্য। আন্টির ডাক শুনে নদী আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল।
তার পিছে পিছে গেল কুহুও। ওরা দুজন চলে যাবার পর মিম কিছুক্ষণ মাধবীলতা গাছটির দিকে চেয়ে রইল। অতপর সন্ধ্যের হিম হাওয়া শরীরে লাগতেই মিম ব্যালকনি ছেড়ে রুমে চলে এলো। রুমের মধ্যে প্রবেশ করেই রুমের প্রতিটা জিনিস দেখতে লাগলো মিম। আদিসের রুম ছিমছাম, তবে সুন্দরও। যে যে জিনিসগুলো রুমের মধ্যে আছে প্রত্যেকটাই যেন এই রুমের সাথে সামঞ্জস্যপূর্ণ। রুমের চারপাশ দেখতে দেখতে মিমের দৃষ্টি আটকে গেল দেয়ালে টাঙানো বেশ কয়েকটি সার্টিফিকেট দেখে। মিম কৌতূহল বশত ধীর পায়ে এগিয়ে গেল সার্টিফিকেটের দিকে। সেই সার্টিফিকেটগুলো দেয়ালটির মধ্যে টাঙানো রয়েছে। এখানকার সবগুলো সার্টিফিকেটগুলো সুন্দর করে ফ্লেম দিয়ে বাঁধাই করা আছে। সর্বপ্রথম সার্টিফিকেটটা সায়েন্স অলিম্পিয়াডের, এবং তারপরেরটা ম্যাথ অলিম্পিয়াডের, তারপরেরটা পুনরায় সায়েন্স অলিম্পিয়াডের। কোনোটাতে তিনি জেলা পর্যায়ে প্রথম, আবার কোনোটাতে জাতীয় পর্যায়ে প্রথম বা দ্বিতীয়। এমনই বেশ কয়েকটা অর্জনের সার্টিফিকেট ওনার ঝুলিতে স্থান পেয়েছে। সব সার্টিফিকেট দেখা শেষে মিমের দৃষ্টি আটকে গেল শেষের সার্টিফিকেটের দিকে, যেটা বাংলাদেশে শুটিং স্পোর্ট এর পক্ষ থেকে শুটিংয়ে প্রথম হওয়ার জন্য আদিসকে দেওয়া হয়েছে। আদিসের অর্জিত অন্যান্য সার্টিফিকেট দেখে মিম অতটাও অবাক হয়নি। এর চেয়ে ঢের বিস্মিত হয়েছিল ওনার এই শুটিংয়ের প্রথম হওয়া সার্টিফিকেট দেখে। হঠাৎ পেছন থেকে আদিস বলে ওঠে, আজ দেখি মেঘ না চাইতেও বৃষ্টি। আদিসের কণ্ঠস্বর শুনে অবাকের সুতো কেটে ভয়ের সুতো পেঁচিয়ে ধরল মিমকে। পিছনে ফিরে কয়েক সেমিস্টার দূরে আদিসকে দেখতে পেল মিম, আর আদিসকে দেখা মাত্রই কয়েক কদম পিছিয়ে গেল মিম। ফলে মিমের শরীর গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। ফলস্বরূপ মিমের উচ্চতা বরাবর সেই সার্টিফিকেটের ফ্লেমটি মিমের পর্শে পড়ে যেতে নিল। কিন্তু এর পূর্বেই আদিস এগিয়ে এসে দেয়ালের সাথে সার্টিফিকেটটা হাত দিয়ে ঠেকিয়ে পড়া থেকে বাঁচিয়ে নিল। আদিস সার্টিফিকেটটা নিজের জায়গায় আবার রেখে আদিস পুনরায় দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন। উনি মিমের থেকে বেশ দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে আছেন। আদিসকে এভাবে সামনে দেখে মিমের ভেতরে তীব্র অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হলো। ফলে মিম চোখ জোড়া নিচের দিকে করে হাতের দুটো মুঠো শক্ত করে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। অজানা কারণে পা দুটো বরফের ন্যায় জমে রইল মিমের। দু কদম পাশ ফিরে যে এখান থেকে সরে দাঁড়াবে সেই শক্তিটুকুও যেন মিম হারিয়ে ফেলল। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে মিমের সমস্ত স্নায়ু যেন তার কর্মযোগ্য হতে বিরতি নিল। মিম অনুভব করলো মিমের হাত দুটো ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। সহসা কুহু ও নদীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিম। মুহূর্তেই চোখ মেলে সামনে চাইল মিম, এবং বেশ অবাকই হলো বটে মিম, কারণ এই মুহূর্তে মিমের সামনে কেউ নেই। কিছুক্ষণ আগেও যে আদিস এখানে দাঁড়িয়েছিলেন, অথচ এই মুহূর্তে উনি মিমের সামনেই নেই, বরং উনি এই রুমেই নেই। কুহুর কণ্ঠস্বর শুনে এত দ্রুত উনি কোথায় হাওয়া হয়ে গেলেন, এসব ভাবতে ভাবতে মিম নিজেকে সামনে নিল। তারই মধ্যে কুহু ও নদী নাস্তাসহ রুমে প্রবেশ করলো। মিমকে দেখে নদী জিজ্ঞেস করলো, মিম আপু, ভাইয়া এসেছে? নদীর প্রশ্নে মিম কি জবাব দেবে এটা ভাবতে ভাবতে আদ্রিস ওয়াশরুমের দরজা খুলে প্রবেশ করলেন রুমে। তোয়ালেটা নিয়ে মুখমণ্ডল মুছে নিতে নিতে নদীকে জিজ্ঞেস করলেন, আদ্রিস, কি রে চুন্নি, আমাকে খুঁজছিস কেন? আদ্রিসের মুখে চুন্নির সম্বোধন শুনে নদী বোধ হয় তেলে বেগুনে জ্বলে উঠল। ফলস্বরূপ মুখশ্রীতে অদ্ভুত কায়দা ফুটিয়ে তুলে প্রচন্ড খিটখিটে গলায় আদ্রিসের উদ্দেশ্যে বলে উঠল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি একই নামে বারবার ডাকো। আদ্রিস সাথে সাথে দাঁত বের করে তৃপ্তির সহিত বিতৃষ্ণ একটা হাসি দিয়ে বললেন, তুই যতবার নিষেধ করবি আমায়, আমি ততবারই তোকে এই নামে ডাকবো। কথাটা বলার সাথে সাথে আদ্রিস নদীর মাথায় একটা গাঁটটি মেরে তোয়ালে নিয়ে ব্যালকনিতে গেলেন। আদ্রিসের এরূপ কাজে নদীর রাগ যেন আরো তুঙ্গে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো আদ্রিসকে, আজ বাবা একবার আসুক, তারপর দেখো তোমার নামে কি কি কমপ্লেন করি আমি, ভাইয়া। এদিকে আদ্রিস ভেজা তোয়ালে ব্যালকনিতে রেখে রুমে এসে ডাবল সিটের সোফায় বসে পড়লেন। একটু ঝুঁকে হাঁটুর উপর দুহাতে কোনোই ভর করে দাপট গলায় বললেন, তা এই সন্ধ্যায় আমার কাছে কি চাই তোর? নদী গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল আদ্রিসের প্রশ্নের উত্তর না দিয়ে। ফলে নদীর পক্ষ হতে কুহু আদ্রিসকে বলল, আদ্রিস ভাইয়া, আমাদের এখন ফুচকা খেতে মন যাচ্ছে প্রচন্ড, বাজার থেকে একটু এনে দাও না। কুহুর কথায় তীব্র আকুতির দেখা মিলল, কিন্তু আদ্রিসের চেহারাখানা ভাব এমন যে এসব আকুতি মিনতি করে লাভই নেই। এক কথায় বলা যায় যে সত্যতা প্রমাণ করতেই যেন আদ্রিস কুহুর এই আকুতির হওয়া
উড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, মামা বাড়ি আবদার পেয়েছিস নাকি? ল্যাব থেকে একটু আগে বাসায় ফিরলাম, একটু বসতে না বসতেই আমাকে আবার বাজারে পাঠাবি, কত বড় বেয়াদব। কুহু এবার তার চেহারা ভাব পরিবর্তন করে বেশ কাঁদো কাঁদো ভাব তুলে ধরে বললেন আদ্রিসকে, আদ্রিস ভাইয়া প্লিজ, খুব খেতে মন চাইছে তো, এনে দাও না। আদ্রিসও সাথে সাথে বলে উঠল, তো নিজেরা গিয়ে খেয়ে আয়। কুহু সাথে সাথে বলে উঠল, আমরা যেতে পারলে কি আর তোমায় বলতাম নাকি? প্লিজ আদ্রিস ভাইয়া, এনে দাও না। কুহুর কথা শুনে আদ্রিস ভ্রু উঁচিয়ে নদীর দিকে তাকালেন। নিমিষেই পর্যবেক্ষণ শেষে সন্তর্পণে বললেন, ঠিক আছে, তোর ওই লাড্ডু ফ্রেন্ডটাকে বল আমাকে রিকোয়েস্ট করতে, তাহলে আমার সিদ্ধান্ত বদলাবে। এদিকে মিম এক কোণায় দাঁড়িয়ে মিটিমিটি হাসতে লাগলো। আদ্রিস, নদী আর কুহুর এরকম কাণ্ড কারখানা দেখে। আদ্রিস যে এত দুষ্টু প্রকৃতির মানুষ তা ওনার বাইরের রূপ দেখে বোঝা মুশকিল। এদিকে আদ্রিসের মুখে লাড্ডু সম্বোধন শুনে নদী পুনরায় গাল দুটো ফুলিয়ে দাঁড়িয়ে রইল। নদীর এরূপ প্রতিক্রিয়া দেখে শুধু যে মিম মিটিমিটি হাসলো তা নয়, বরং আদ্রিসও হাসলো, তবে আড়ালে। কুহু নদীর বাহুতে নিজের বাহু দিয়ে ঈষৎ ধাক্কা মেরে বলে উঠল, এই নদী, আর কত রিকোয়েস্ট করব আমি, এবার তো তুই তো বল। নদী সাথে সাথে ঝট করে আদ্রিসের দিকে চেয়ে তেজস্বী কণ্ঠে বলে উঠল, আমাদের তেলের গোডাউন নেই যে কাউকে তেল দিয়ে দিয়ে গাছে উঠাবো, লাগবে না ফুচকা, আমি বাবাকেই আনতে বলবো। আদ্রিস সাথে সাথে কৌতুক শোনার মতো হেসে উঠল আর সোফায় গা এলিয়ে দিতে দিতে বলে উঠল, তাহলে আজকে ফুচকা খাওয়ার শখ মিটিয়ে দে, কারণ বাবার বাসা আসতে আসতে রাত 11টা পার হয়ে যাবে। এবার নদী যেন অকুল জলে পড়ল, তবে তা আদ্রিসকে উপলব্ধি করতে দিল না, বরং পূর্বের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে কুহু শেষ আশ্রয়স্থল ভেবে মিমের কাছে এসে বলল, মিমাপু, ও মিমাপু, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আদ্রিস ভাইয়াকে একটু বলো না। কুহুর কথা শুনে মিম সাথে সাথে থতমত খেয়ে গেল। প্রতি উত্তরে বলে উঠল, আমি তো, তোমরা একটু বলো না, তাহলেই এনে দেবে। কুহু সাথে সাথে জোর করতে লাগলো মিমকে, প্লিজ আপু, তুমি বললে এনে দেবে, কাজ হবে, আমাদের জন্য বলে দেখো না। এদিকে কুহুর মিনতি শুনে মিম আদ্রিসের দিকে চাইলো। আদ্রিস যে এতক্ষণ মিমের দিকেই তাকিয়েছিলেন তা ওনার চাহনি দেখা মাত্রই উপলব্ধি করলো মিম। ফলে মিম খানিকটা সংকুচিত হয়ে এলো। তবুও কুহুর পক্ষ থেকে এক প্রকার বিরোধ কণ্ঠে ওনাকে বলল, এত করে যখন রিকোয়েস্ট করছে, ওদের রিকোয়েস্ট রাখলেই তো হয়। আদ্রিস কিছুক্ষণ মিমের কথাগুলো শুনল, মিমের দিকে চেয়ে, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর হতে মানিব্যাগ নিয়ে দরজার দিকে পা বাড়ালো। কিন্তু বেরিয়ে যাওয়ার পূর্বে নদীর মাথায় পুনরায় গাঁটটা মেরে বলল, সবার জন্য 2 প্লেট, কিন্তু তোর এই ঢঙের জন্য তুই 1 প্লেট ফুচকা পাবি মোটে। কথাটা বলেই আদ্রিস বেরিয়ে পড়লেন এবং সাথে সাথে নদীও স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া যে এমন এক নমুনা যার ডাবল পিচ খুঁজেই পাওয়া অসম্ভব। নদী কথাটা বলতে বলতে ধপ করে সোফায় বসে পড়ল। কুহুও তার পাশে সোফায় বসতে বসতে বলল, তুই সবসময় আদ্রিস ভাইয়ার সাথে ঝামেলা করবি আর মাঝখানে আমাকে বলির পাটা হতে হবে। আজ তো মিমাপু ছিল বলে আদ্রিস ভাইয়া রাজি হলো, তা না হলে কতবার যে রিকোয়েস্ট করতে হতো আল্লাহ জানে। নদী আর কুহুর কথাবার্তা শুনে মিম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, সবসময় এমনই হয়? কুহু প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ, প্রায় সময়ই, এই 2 ভাই বোনের ঝগড়া কমতেই চায় না। কুহুর কথা শুনে মিম বেশ অবাকই হলো। 20 মিনিটের মাঝেই আদ্রিস রুমে প্রবেশ করলেন। ওনার পিছু পিছু ফুচকা নিয়ে প্রবেশ করলেন একজন সার্ভেন্ট। আদ্রিস প্যান্টের 2 পকেটে হাত গুজে ব্যালকনির দিকে যেতে যেতে বললেন, নে খাওয়া শুরু কর। আদ্রিস যেতেই স্বস্তি এবং তৃপ্তি সহকারে ফুচকা খেলো তারা। মিমদের খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণের মাঝেই আদ্রিস রুমে প্রবেশ করলেন। আবার কিছুক্ষণের মাঝে তাদের 2 ভাই বোনে খুনসুটি ঝগড়া লেগেই গেল। মিমে মন চাইল তাদের এই ঝগড়া সাক্ষী না হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখা। শেষে কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই মিম উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। ব্যালকনিতে মৃদুমন্ত হাওয়া বাতাস বইছে, সে হাওয়ার তালে মাধবীলতা ফুলগুলো দুলে বেড়াচ্ছে। হালকা হাওয়ার মাঝে মাধবীলতার নৃত্য দেখে লোভ সামলাতে না পেরে মিম একটু সামনের দিকে এগিয়ে গেল। দুলতে থাকা ফুলগুলো আলতো করে হাতের মুঠোয় নিয়ে নিমিষেই চেয়ে রইল মিম। অকস্মাৎ পাশে নদীর কণ্ঠস্বর শুনতে পেয়ে খানিক ততষ্ট হলো মিম। দুটো হাত হতে ফুলগুলো ছেড়ে দিয়ে নদীর দিকে চেয়ে মৃদু হাসল। নদী বিস্মিত হয়েছে জিজ্ঞেস করলো, ফুল লাগবে মিমাপু? নদীর কথায় যেন মিম হাতের মুঠোয় এক ঝাঁক সুখ খুঁজে বসলো। মিম সাথে সাথে উৎফুল্লতার সহিত প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ হ্যাঁ লাগবে।
নদী মিমের জবাবে হাসলো। মিমের সামনে দাঁড়িয়ে আদ্রিসের উদ্দেশ্যে বলল, ভাইয়া ওই মাধবীলতা ফুল লাগবে। আদ্রিস কিছুটা গম্ভীর স্বরেই বলে ওঠে, আমার ফুলগুলোতে হাত লাগালে খবর আছে। নদী সাথে সাথেই বলে ওঠে, ইস আমার না ভাইয়া, মিম আপুর লাগবে। নদীর কথায় মিম ঘুরে আদ্রিসের দিকে চাইলো। আদ্রিসও নদীর উপর হতে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইলো। আদ্রিস কিছুক্ষণ মিমকে পর্যবেক্ষণ করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা নিক ও। আদ্রিসের সম্মতি পাওয়া মাত্রই মিম আর এক মুহূর্তও দেরি করলো না। পা এগিয়ে গাছের কাছে এসে দুটো গুচ্ছ মাধবীলতা ফুল তুলে নিল। ফুলের গুচ্ছ দুটো হাতের মুঠোয় পেয়ে মিম খুবই খুশি হলো। এই ফুলের গুচ্ছকে ঘিরে কি অদ্ভুত এক অনুভূতি। মন তো এখনই চাইছে এই মুহূর্তে চুলের বাঁধন খুলে এক গুচ্ছ মাধবীলতা কানে গুঁজে নেই মিম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় সে ইচ্ছে বিসর্জন দিতে হলো মিমকে। মিম ফুল নিয়ে আদ্রিসের রুমে চলে এলো। আদ্রিস তখন সোফায় বসে মনোযোগ সহকারে ফোন চালাচ্ছে। অনেকক্ষণ যাবৎ এই রুমে থাকায় খানিক অস্বস্তি বোধ করলো মিম। ফলে নদীর রুমে যাওয়ার জন্য ওর অনুমতি চাইলো। কুহুর সাথে গল্পে মশগুল থাকতে থাকতে সেই ভদ্রতা সূচক কণ্ঠে মিমকে অনুমতিও দিল। অতঃপর সেখান থেকে বেরিয়ে এলো। নদীর রুমে এসে দরজা কিঞ্চিত ভিড়িয়ে ওর রুমে অবস্থিত ডাবল সিটের সোফায় বসে পড়ল মিম। এক দৃষ্টিতে কিছুক্ষণ মাধবীলতা গুচ্ছ দুটির দিকে চেয়ে রইল। অতঃপর কানের পিছে ফুল দুটো গুজে রাখা চিন্তা আসতেই মিমের ঠোঁটের কোণে হাসি ফুটল। মিম সোফা ছেড়ে উঠে দাঁড়ালো আর মাথা হতে ওড়না কাঁধে নিল। মুহূর্তেই চুলের বাঁধন খুলে মাধবীলতা এক গুচ্ছ কানের পিছনে গুজে নিল মিম। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখলো কিছুক্ষণ। আচমকা দরজার ওপাশে কারোর পদশব্দে খানিকটা ভীত হলো মিম। দ্রুত কান হতে ফুল সরিয়ে খোপা বেঁধে মাথায় ওড়না নিল। তারপর ভদ্র মেয়ের মতো সোফায় বসে পড়ল মিম। কিছুক্ষণের মাঝেই রাতের খাবারের জন্য নদীর রুমে এসে মিমকে নিচে নিয়ে এলো। মাঝের একটি চেয়ারে মিমকে বসিয়ে সেও মিমের পাশে বসে পড়ল। মিমের পাশে এবং সামনে কুহু দাদি ও আন্টি বসে আছেন এবং মিমের একদম সামনাসামনি বসে আছেন আদ্রিস। পুনরায় আদ্রিসকে নিজের সামনাসামনি দেখে মিমের মাঝে বেশ অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হলো। কেন যেন আজ আদ্রিসের বাড়িতে এসে ওনার প্রতি এত জড়তা ভাবটা বাড়ল, তবে তীব্র নয়। মিম সূক্ষ্মভাবে লক্ষ্য করছে আদ্রিস মিমের দিকে চেয়ে আছেন, তবে এক দৃষ্টিতে নয়, শালার চিবাতে চিবাতে এমনভাবে মিমের দিকে চেয়ে আছেন যেন হুট করে এই বিষয়টা কেউ ধরে উঠতে পারবে না। আদ্রিসের এই লুকোচুরি চাহনি দেখে মিমের তো মন চাইছে শালাদের মতোই ওনাকে চিবিয়ে চিবিয়ে খাই, কিন্তু এই ইচ্ছেটা অপূর্ণই থেকে যাবে। তাই মাটি চাপা দিয়ে দিল মিম। মিম বিড়বিড় করে বলে উঠল, আমার রাতের খাবারটাও আজকে গেল। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে সবাইকে খাবার সার্ভ করে চলে গেল। সবাই খাওয়া দাওয়া শুরু করলেও মিম শুরু করতে পারল না, কারণ আদ্রিস সামনে থাকায় খাবার খেতেও বেশ অস্বস্তি লাগছে মিমের। ফলস্বরূপ লোক দেখানোর জন্য এক গাল ভাত মুখে তুলে ধীরে সুস্থে চিবাতে লাগলো মিম। এদিকে মিম বাদে সবাই তৃপ্তি সহকারে আরামে খেয়ে যাচ্ছে, কিন্তু মিমের কণ্ঠনালী দিয়ে যেন খাবারই নামছে না। এরই মাঝে হঠাৎ আন্টি মিমকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মিম, খাবার কি ভালো হয়নি, খাচ্ছ না কেন? আন্টির কথায় মিম সাথে সাথে জোরপূর্বক হেসে বলল, না না আন্টি, খাবার তো খুব ভালো হয়েছে, আমি খাচ্ছি তো। বলেই পুনরায় আরেক গাল ভাত মুখে তুলে চিবাতে লাগলো মিম। পাশাপাশি আদ্রিসকেও সরু চোখে পর্যবেক্ষণ করতে লাগলো মিম, কিন্তু এই পর্যবেক্ষণের কারণটা সঠিক জানা নেই মিমের। হয়তো মিমের দিকে ফের উনি তাকাচ্ছেন কিনা তার জানার জন্যই দেখছে। আদ্রিসকে হঠাৎ খাবার মাঝেই আদ্রিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। খাবার প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে সবাই দিতে দিতে বললেন, তোমরা এখানে খাও, আমি সোফায় গিয়ে খাচ্ছি। আদ্রিসের এরকম কাজে মিম বেশ অবাকই হলো, কিন্তু অন্যান্যদের চেহারা দেখে মনে হলো তারা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। আন্টি খেতে খেতে আদ্রিসকে বললেন, কিছু লাগলে বলিস আদ্রিস, নদীকে দিয়ে পাঠিয়ে দেব। আদ্রিস উত্তরে কিছু বলল না, বরং সোফায় বসে তাদের বিপরীত দিকে মুখ করে খাবার খেতে লাগলেন। এদিকে মিমের সামনে থেকে আদ্রিস চলে যাওয়ায় বেশ স্বস্তি নিঃশ্বাস ছাড়ল মিম। ফলে স্বাভাবিকভাবে তৃপ্তি সহকারে খাবার খাওয়া শুরু করলো। রাতের খাবার শেষ হওয়ার আধ ঘন্টার মাঝেই আদ্রিস মিমকে ও কুহুকে ইমাদের বাসায় রেখে এলেন। প্রতিমধ্যে মিমের এবং আদ্রিসের মাঝে কোনো রকম কথাবার্তা হয়নি, হয়তো কুহু আছে বলে। তবে মিম নিশ্চিত ছিল আজকে কুহু না থাকলে আদ্রিস নিশ্চয়ই আগ বাড়িয়ে কথা বলতেন। এ যেন ওনার এক চিরাচরিত স্বভাব, যাও এই কদিনে মিম বুঝতে পেরেছে। তাও এও লক্ষ্য করেছে যে
উনি সবার সামনে মিমের সাথে খুব একটা কথা বলেন না, কিন্তু তাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি না থাকলে ওনার মুখ দিয়ে কথা ফুলঝুরি বেরোতে থাকে। আসলে উনি অদ্ভুত নামের একটি অদ্ভুত মানুষ। গত পরশু আদ্রিসের বাসা থেকে ডিনার করে এসে যে ঘুমিয়েছিল মিম, সেই ঘুম ভাঙে পরের দিন সকাল 9:30টায়। ফলে কলেজে সকালের ক্লাসটা মিস যায়। অবশ্য মিম পরে জানতে পারে কলেজে একটা পরীক্ষার জন্য ক্লাস সাসপেন্ড রাখা হয়েছে। ব্যাস, মিমের খুশি আর দেখে গে। ক্লাস বন্ধ থাকায় ফায়দা লুটে গতকাল প্রায় সারাটা দিন ঘুমো ঘুমো ভাবেই কাটিয়ে দিল মিম। তবে ইমাত না থাকায় গতকাল মিম আপুর রুমেই শিফট হয়েছে। আপুর রুমেই সারাটা বিকেল সন্ধ্যায় ঘুমিয়ে কাটিয়েছে। অতপর গতকালের আরামময় আরামের খেসারত আজ কলেজে রেগুলার আইটেম এবং পেন্ডিং আইটেম দিয়ে চুকাতে হয়েছে মিমকে। সবকিছু ক্লাস করে মিমের অবস্থা বেগতিক। ক্লান্তিতে দুটো চোখ ভেঙে এরূপ ঘুম আসছে যেন মনে হচ্ছে এখনই রাস্তায় ঘুমে টলিয়ে পড়বে। অথচ মিম গতকাল সারাদিন ঘুমিয়েই কাটিয়েছে। মিম কলেজ হতে ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে বাড়ির গেটে ঢুকতেই দারোয়ান চাচা এসে মিমের হাতে একটি চিঠি স্বরূপ কিছু ধরিয়ে দিলেন। চুপিধারে বললেন, আপা, এইটা শুধু আপনাকেই দিতে বলেছে। মিম দারোয়ান চাচার কথা শুনে মিম কিছুটা ভ্রু কুঁচকে চিঠিটার দিকে তাকালো। এপাশ ওপাশ উল্টে পেরকের নাম না দেখতে পেয়ে মিম জিজ্ঞেস করলো দারোয়ানকে, এটা কে দিয়েছে চাচা? দারোয়ান চাচা বলে উঠল দাঁত কেলিয়ে, বলতে বারণ আছে। এই বলে উনি সিকিউরিটি রুম থেকে মাধবীলতা ফুলের একগুচ্ছ এনে মিমের হাতে ধরিয়ে দিয়ে বললেন, সে বলেছে এই ফুল আপনাকে দিলেই আপনি তাকে চিনতে পারবেন। দারোয়ান চাচার কথা শোনা মাত্রই মিম চট করে উপলব্ধি করলো চিঠিটা আর কেউ নয়, আদিতি পাঠিয়েছে। এতে মিম ভীষণ লজ্জায় পড়ে গেল। দারোয়ান চাচা যে আদিতে এ কাণ্ডে ভারী মজা পাচ্ছেন তা ওনার দাঁত কেলানো হাসি দেখেই টের পেল মিম। মিম আর কোনো কথা না বাড়িয়ে চিঠি নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে গেস্ট রুমে চলে এলো। কারণ আদিত হতে প্রান্ত এই চিঠি নামক ভয়ঙ্কর কাগজখানা কোনো মতেই আপুর চোখের সামনে আনা যাবে না। তাই এখন নিরাপদ রুম হিসেবে রয়েছে গেস্ট রুম। চিঠিটা নিয়ে এলো মিম। রুমে এসে দ্রুত কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে চিঠি নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল মিম। তারপরে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চিঠি নামক বস্তুটি দেখে মিমের বুকের ভেতর হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম করে বাজতে শুরু করলো। মিমের এক হাতে চিঠির খাম, অপর হাতে মাধবীলতার গুচ্ছ। নীরবতায় মিম চিঠির খামের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অতপর মিম কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করলো। তারপর ধীরে সুস্থে মাধবীলতার গুচ্ছটাকে রেখে চিঠির খাম খুলে চিঠিটা বের করলো। অতঃপর কাগজের ভাঁজ খুলতেই মিমের দৃষ্টি আটকালো সম্বোধনে মাধবীলতা। নতুন এর সম্বোধনে মিম যার পরনাই বিস্মিতই হলো। তবে এ বিষয়ে মাত্রা কিছুটা কাটিয়ে চিঠি পড়তে শুরু করলো মিম। আদিস চিঠিতে লিখেছে, প্রিয় মাধবীলতা, এই সম্বোধনটা কিছুটা অবাক হলেও এটা জানো যে এই সম্বোধনটা আমি করেছি এবং এই আমিটাকে সেটাও জানো। তবে হ্যাঁ, এই সম্বোধনে অবাক হওয়ার কিছুই নেই। তোমার জন্য এই সম্বোধনটা কিন্তু গত পরশুই উদ্ঘাটন করেছি আমি। সে যাই হোক, আশা করি আপনি আমার এই পত্র এবং পত্রের সম্বোধনটা মন দিয়ে কবুল করেছেন। অবশ্য কবুল না করে উপায় নেই আপনার কাছে। তোমার কিন্তু এর সম্বোধনে আমি সবসময় ডাকবো না, নির্দিষ্ট কিছু সময়ে কিছু সুযোগ বুঝে ডাকবো। এবার আসি মূল কথায়। এই চিঠি লেখালেখি কিন্তু আমার দ্বারা খুব একটা হয় না। ছোটবেলায় সেই বাংলা দ্বিতীয় পত্রের চিঠি লিখতে ভীষণ রাগ লাগতো আমার। মন তো চাইতো এই চিঠি লেখা উদ্ঘাটন করা লোকটির মাথা ফাটাই। কিন্তু আজ মনে হচ্ছে সেই লোকটিকে শতবার ধন্যবাদ বলে আসি। কারণ এই বয়সে একটি মেয়েকে চিঠি লেখার মতো মজার বিষয় আর দ্বিতীয়টি নেই। এই চিঠি লেখার আইডিয়াটা কিন্তু হুট করেই মাথায় আসেনি। মনে আছে সেদিন কামাল আঙ্কেলের কথা? ব্যাস সেই সূত্র ধরেই আজ চিঠি লেখা। জানো মাধবীলতা, তোমার এই নাম দেওয়ার কি কারণ? আমার মনে হয় তুমি জানো না, জানবেই বা কি করে। আচ্ছা আমি বলি। গত পরশু যখন আমার অনুপস্থিতিতে আমার ব্যালকনিতে এসে মাধবীলতা দেখছিলে, তখন আমি নিচেই দাঁড়িয়েছিলাম। সেই সময় মাত্রই আমি বাড়িতে পা রেখেছি, তখনই আমার ব্যালকনির দিকে দৃষ্টি চলে গেল। সেখানে দেখলাম মাধবীলতা ফুলের প্রেমে পড়ে যাওয়া এক যুবতীকে। তার চোখে যে মুহূর্তে বিরাজ করেছিল অপার মুগ্ধতা, অপার বিস্ময়। সে কি এক চাহনি, যেন রাজ্যের সৌন্দর্য এবং বিস্ময় যেন সেই মুহূর্তেই মাধবীলতার মাঝেই বিরাজ করেছিল। সেই যুবতীর হাতে যখন মাধবীলতার গুচ্ছ এলো, তখন তার খুশি চোখে পড়ার মতো ছিল। এরপর সেই যুবতী কি করলো জানো? সেই যুবতী চুলের বাঁধন খুলে মাধবীলতার গুচ্ছ কানের পেছনে গুজে নিল।
তার চেহারায় দেখা মিলল অদৃশ্য এক খুশি, সাথে তার মুখশ্রী ভরে উঠল এক অপরূপ সৌন্দর্যে। মন তো চাইছিল সেই মুহূর্তকে থমকে দেই, মন চাইছিল সেই যুবতীর অদ্ভুত লালিমায় মাখা চেহারাখানা ক্যামেরা বন্দি করে রাখি, এবং আমি করলামও তাই। আড়ালে থেকে যুবতীর সেই সিংহ রূপের একটি দৃশ্য তুলে নিলাম। তবে অনুমতিহীন এই কাজের জন্য আমি সেই যুবতীর কাছে ক্ষমাপ্রাপ্তি। শুনছো মাধবীলতা নামক যুবতীটা, আমায় ক্ষমা করে দিও কিন্তু। ক্ষমা করেছো তো? অপেক্ষায় রইলাম কিন্তু। মিম চিঠিটা নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। চিঠিতে লেখা প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য মিমকে ভাবনায় অতল সাগরে ডুবিয়ে দিল। মিম সাথে অনুভব করছে মিমের হৃৎপিণ্ড পুনরায় তার স্পন্দন গতি বাড়িয়ে তুলছে, আর মিমের কানজোড়া লজ্জায় গরম হয়ে আসছে। হঠাৎ আপু ডাক শুনে মিম ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে চিঠিটা ভাঁজ করে ফুল সমেত ব্যাগের মধ্যে ঢুকিয়ে গেস্ট রুম হতে বেরিয়ে এলো। রুম হতে বেরোতেই আপুর মুখোমুখি পড়ে গেল মিম। আপু মিমকে দেখে জিজ্ঞেস করলো, কি রে মিম, গেস্ট রুমে কি করছিস তুই? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি, আর এখানে তুই গেস্ট রুমে কি করছিস? আপুর প্রশ্নেই মিম শুকনো ঢোক গিলল আর বলল, আপু না মানে ওই আর কি, আমার একটা জিনিস রয়ে গিয়েছিল, সেটাই নিতে এসেছিলাম। তুমি ডাইনিং এ যাও আপু, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। কথাটা বলেই আপুকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে আপুর রুমে গেল মিম। বিকেলের দিকে মিমের ফোনে হঠাৎ ইমাদের কল দেখে খানিকটা ঘাবড়ে গেল মিম। কিছুটা ভীত নিয়ে ইমাদের কল রিসিভ করতেই সালাম দিল মিম। ওপাশে ইমাদও স্বাভাবিক কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল। মিম জিজ্ঞেস করলো, ইমাদকে কোনো সমস্যা ইমাদ ভাইয়া? হঠাৎ আমার ফোনে কল করলেন যে? ওপাশ থেকে ইমাদের কণ্ঠস্বর কিছুটা বদলে গেল। পূর্বের তুলনায় খানিকটা চিন্তিত কণ্ঠে বললেন, তোমার আপু কোথায় মিম? মিম প্রত্যুত্তরে বলে ওঠে, আপু তো ঘুমাচ্ছে ভাইয়া, আপুকে ফোন দেব? ইমাদ সাথে সাথে বলে ওঠে, না না, ওকে ফোন দেওয়ার দরকার নেই, তোমার সাথেই কথা বলার জন্য কল করেছিলাম আমি। আচ্ছা এবার মূল কথায় আসি, নাপিতার ফোনে আর তোমার ফোনে কোনো আননোন নাম্বার থেকে কল এসেছে এখনো পর্যন্ত? সোজা কথা বলবে, রোহান কি আবারও তোমাদের কল করেছে? এতদিনে রোহানের কথা আর কর্মকাণ্ডের কথা বেমালুম ভুলে গিয়েছিল মিম। আচমকা ইমাদ ভাইয়ার মুখে ওনার নাম শুনে পুনরায় ভয় জেঁকে ধরল মিমকে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ইমাদকে মিম বলল, না ভাইয়া, রোহান ভাইয়া আর কোনো কলই আসেনি। আপু তো আমাকে এ বিষয়ে কিছু বলল না, তাহলে হয়তো আসেনি। প্রত্যুত্তরে ইমাদ বলে ওঠে, নাফিসা এই ব্যাপারটা লুকাতেও পারে মিম। মিম সাথে সাথে বলে ওঠে, না না ইমাদ ভাইয়া, এমন কিছুই হয়নি, আমি নিশ্চিত। আপুর ফোনে যদি রোহান ভাইয়া কল আসতো তাহলে আপুর চেহারা সুরত দেখেই একদম ধরে ফেলতাম আমি, কিন্তু আপু তো এখন একদম স্বাভাবিক আছে। ইমাদ সাথে সাথে বলে ওঠে, আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ওকে নিয়ে ভয় হয়, যদি হঠাৎ একদিন রোহান কিছু করে বসে। ইমাদের এই প্রশ্নটা মিমের মনেও জাগ্রত হলো। তবে মিম নিজেকে এবং ইমাদকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না ইমাদ ভাইয়া, কিছু করবে না রোহান ভাইয়া। এতদিনে এমনকি বিয়ের দিনেও যেহেতু এমন কিছুই করেনি, সেহেতু আর ভয় নেই। ইমাদ প্রত্যুত্তরে বলে ওঠে, এতদিনে কিছু করেনি এর মানে এই নয় যে সামনেও কিছু করবে না। মনে রেখো, ঝড় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু সব শান্তই আর স্বাভাবিক থাকে। এবার ইমাদের কথায় মিমের মাঝেও বেশ ভীতির সৃষ্টি হলো। মিম শুকনো একটা ঢোক গিলে বলল ইমাদকে, ভাইয়া আপনি চিন্তা করবেন না, কিছুই হবে না আপুর। আর বাসায় সিকিউরিটি আছে তো, বাড়িতে রেখে গিয়েছেন তো, চিন্তা কিসের? এবার ইমাদ বেশ চিন্তিত সুরে বলে ওঠে, জানি না মিম, কিন্তু মাঝে মাঝে আমার খুব চিন্তা হচ্ছে, ভয় হয় হঠাৎ বড় কিছু না হয়ে যায়। মিম এবার ইমাদকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, আপনি শুধু শুধু চিন্তা করছেন ভাইয়া, রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। ইমাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আচ্ছা মিম রাখছি আমি, পরে কথা হবে। কথাটা বলে ফোনটা কেটে দেয় ইমাদ। এদিকে মিম বেশ চিন্তায় পড়ে যায়, নিজেকে শান্ত করতে পারল না মিম। সত্যিই তো, রোহান হুট করে এত নিশ্চুপ হয়ে যাবেন, এটা বেশ অবাক করার বিষয়। বিয়ের দিন উনি যেভাবে আপুকে অনুরোধ করেছিল তাতে ওনাকে নির্ঘাত পাগলা প্রেমিক বলে মনে হয়েছিল, আর শেষ কথায় যে হুমকি দিয়েছিলেন তাতে বেশ জোর ছিল। মনে হয়েছিল হয়তো সত্যি উনি কিছু করে বসবেন, কিন্তু উনি সেদিন কিছুই করেননি। এমনকি এখনো পর্যন্ত আপুকে একটা কলও করেনি। তাহলে ইমাদের কথা মতো এটা কি ঝড় আসার পূর্বের সংকেত, নাকি মিম অতিরিক্ত ভাবছে? ঘড়িতে তখন সময় 12টা। আজ রাতে মেঘামুক্ত আকাশে অর্ধচন্দ্রাকৃতির চাঁদ মামার উদয় হয়েছে।
পূর্ণিমার মতো পুরো পৃথিবীতে এত আলোর ছটা না থাকলেও অল্প আলোয় মাত্রা বেশ ভালোই লাগছে। মিম আপুর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। রাতের খাবারের কিছুটা পরেই হঠাৎ আপুর প্রচন্ড মাথা ব্যথা হওয়ায় আপু আজ তুলনামূলকভাবে জলদি ঘুমিয়ে পড়ে। এজন্য এই সময়ে আজ একা একা সময় কাটাচ্ছে মিম। প্রকৃতিটা পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারবে বলে রুমের লাইট বন্ধ করেছিল মিম, কিন্তু পুরোপুরি আলো বন্ধ হয়নি। ইমাদের গার্ডেনের আলোয় চারপাশটা পুরোপুরি অন্ধকার হতে পারেনি। এ নিয়ে আজকে বিদ্যুতের উপর ভীষণ রাগ হলো মিমের ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও আজকাল চাঁদের আলোয় আলোকিত শহরটা উপভোগ করতে পারে না মিম। কি ঝামেলা। কানে ইয়ারফোন গুঁজে ব্যালকনির সাথে মৃদু তরঙ্গের গান শুনছে মিম। এদিকে গানের পাশাপাশি নিশুতি রাতের পরিবেশে ঝিঝি পোকার গানও শুনছে মিম। এই দুটি মিলে রাতের গানের পূর্ণাঙ্গ একটি অন্যরকম সুর তুলছে। এই নিশুতি রাতের পরিবেশটা আরো উপভোগ্য হতো যদি কারেন্ট মহাশয় চলে যেত। মিম নিজের মধ্যে ভিড় করছে, ঠিক আচমকা চারপাশ অন্ধকার হয়ে এলো। মিম খুশি হলো তা দেখে, আবার মন খারাপ হয়ে গেল। এখনো জেনারেটর জ্বলে উঠবে, কিন্তু 5 মিনিট পর হওয়ার পরেও জেনারেটর জ্বলে উঠল না। তাহলে কি আজ জেনারেটর নষ্ট হয়ে গিয়েছে? বাহ, আজকে দেখি সব আমার মন মতো হয়েছে। সব নিজের ভাবনা অনুযায়ী চলতে দেখে ভীষণ খুশি লাগছে মিমের। ফলে মিম চেয়ার ছেড়ে উঠে চোখ জোড়া বন্ধ করে গানের তালে তালে মৃদু গতিতে ব্যালকনি এ প্রান্ত হতে অপর প্রান্তে হাঁটতে লাগলো মিম। আহা, এই পরিবেশ উপভোগ করার যেন আলাদাই মজা আছে। মিম হাঁটতে হাঁটতে ব্যালকনি এক কোণা এসে আচমকা কারোর সাথে ধাক্কা লাগতেই মিম চোখ খুলল। ভাবলো হয়তো আপু জেগে গিয়েছে, কিন্তু ব্যালকনির সাথে লাগোয়া সুইচ ঝাড়ু গাছের আধারে সামনে ব্যক্তিটির অবয়ব এবং পুরুষালী পারফিউমের ঘ্রাণে চট করে বুঝে ফেলল ব্যক্তিটি আপু নয়, অন্য কেউ। ব্যালকনি এ প্রান্তে হঠাৎ উদয় হওয়া আগন্তুক পুরুষ মানুষের উপস্থিতি টের পেয়ে ভয়ে মিমের ভেতরটা একদম শুকিয়ে এলো। ঢোক গিলতে লাগলো বারবার। আচমকা উদিত এই ব্যক্তিটিকে ভাবনার পূর্বেই ভয়ে মিমে গলা দিয়ে চিৎকার স্বরূপ আওয়াজ বেরোতে চাইল, কিন্তু এর পূর্বেই আচমকা সেই ব্যক্তিটি মিমের কাছে এসে মিমের মুখ চেপে ধরল। ফলে মিম কয়েক কদম পিছিয়ে এলো। এতে সেই আগন্তুকও মিমের সাথে পিছিয়ে এলো। ব্যালকনি এ অংশের আধো আলোকিত পরিবেশে আগন্তুকের চেহারা দেখে বিস্ময় এবং ভয়ে মিমের চোখ জোড়া কোটর হতে বেরিয়ে আসার উপক্রম হলো। এভাবে হঠাৎ আদ্রিসকে দেখে মিমের চোখ জোড়া কপালে উঠে যাবার উপক্রম হলো। মিম কিছুক্ষণ বড় বড় চোখে ওনার দিকে তাকিয়ে রইল। অতঃপর মিমের মুখের উপর থেকে ওনার বলিষ্ঠ হাতে তালু সরিয়ে নেবার চেষ্টায় ওনার বাহুতে বারবার কয়েকবার চাপড় দিল মিম। সাথে সাথেই উনি বলে ওঠেন, ছেড়ে দিচ্ছি, কিন্তু চিৎকার তো দূরের কথা, জোরে কথা বললেই আবার জোরে মুখ চেপে ধরবো কিন্তু। কথাটা বলেই উনি মিমকে ছেড়ে দিলেন। তারপরে কয়েক কদম দূরে গিয়ে ব্যালকনি গ্রিলে হেলান দিয়ে বুকের উপর আড়াআড়ি হাত রেখে দাঁড়ালেন। মিম এবার রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিসকে, আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে স্পর্শ করার? এদিকে আদ্রিস কোনো মিমের কথায় তোয়াক্কা না করে বলে ওঠে, বিপদ থেকে নিজেকে বাঁচাতে সাহস অটোমেটিক চলে আসে ম্যাডাম, মিচমিচ। আদ্রিসের এরকম সম্বোধনে মিম সরু চোখে ওনার দিকে তাকিয়ে রইলেন। তারপর পুনরায় মিম বললেন, আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো? আদ্রিস তৎক্ষণাৎ মিমের প্রশ্নের জবাব দিলেন না, বরং উঠে গিয়ে ধীরে সুস্থে ব্যালকনির থাই গ্লাসটা লাগিয়ে দিলেন। অতঃপর পূর্বের স্থানে ফিরে এসে একইভাবে হেলান দিয়ে বললেন, আচ্ছা হ্যাঁ, এবার বলো তোমার কি প্রশ্ন? মিম খানিকটা রাগে দাঁতে দাঁত চেপে ঠোঁট জোড়া কুঞ্চিত করলো, আর আদ্রিসের মতো একই রকম স্টাইলে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আদ্রিসকে, আপনার সমস্যা কি? প্রতি উত্তরে আদ্রিস ঠোঁট উল্টে অবুঝ হওয়ার ভান করে বলে উঠলেন, সমস্যা হবে কেন? কি সমস্যা হবে আবার আমার? মিম সাথে সাথে বলে ওঠে, সেই প্রশ্ন তো করলাম আমি, কি সমস্যা আপনার? আদ্রিস এবার বলে ওঠে, মিস কোথায় এত কষ্ট করে আসলাম বলে আমার সাথে বসে দুদণ্ড কথা বলবে, তা না করে এত প্রশ্ন করছো, বড়ই বেয়াদবি মেয়ে তুমি। মিম আদ্রিসের কথা শুনে ভেঙচি কেটে বলে ওঠে, আমার ঠেকা পড়েছে আপনার সাথে কথা বলার? কোন দুঃখে আমি আপনার সাথে কথা বলবো? আদ্রিস এবার দুঃখের ভান করে বলে ওঠে, দেখো এই বেয়াদবি মেয়ের কথাবার্তা, কোথায় বাড়িতে মেহমান এসেছে, 2-4টা মিষ্টি কথা বলবে, তা না করে বাঁকা বাঁকা কথা বলছো। এদিকে আদ্রিসের এরকম কথার ধরনে অবাক হলো মিম। বলে উঠল, মেহমান? সিরিয়াসলি আপনি নিজেকে মেহমান বলছেন? আপনি যেভাবে এখন এলেন আপনাকে তো মেহমান নয়, আপনাকে চোরের খেতাব দেওয়া উচিত। আদ্রিস এবার অবাক হওয়ার ভান করে বলে ওঠে,
আমাকে চোর বানিয়ে দিলে তুমি। এত বেয়াদবি হলে কি করে? আদ্রিসের মুখে বারংবার বেয়াদবি শব্দটা শুনে ভীষণ বিরক্ত হলো মিম। ফলস্বরূপ চোখ মুখ কুঁচকে বেশ রাগান্বিত কণ্ঠে বলল মিম, এই এই আপনার সমস্যাটার কি? হ্যাঁ, বারংবার বেয়াদবি বলছেন কেন আমাকে? নতুন করে শব্দটা শিখলেন বুঝি? আদ্রিসও সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ, তোমার জন্যই তো শিখলাম। শব্দটা ভারী করুণাময় টাইপ না। হ্যাঁ, তোমার জন্যই শিখলাম। শব্দটা ভারী কিন্তু করুণাময় নয়, তাই না? কথাটা বলেই আদ্রিস ভুজোড়া নাচিয়ে উৎসুক সহিত মিমের দিকে চেয়ে রইলেন, হয়তো উত্তরে অপেক্ষায়। কিন্তু মিম ওনার প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়, বরং এই মুহূর্তে আদ্রিস কেন এলো এখানে আর কিভাবে এলো এখানে তা জানতে ইচ্ছুক মিম। তাই মিম ওনার প্রশ্নটি সম্পূর্ণরূপে উপেক্ষা করে মিম জিজ্ঞেস করলো আদ্রিসকে, এই রাত 12টায় আপনি কোন দুঃখে এখানে এসেছেন? আপনার মতলবটা কি? হ্যাঁ? মিমের প্রশ্নে আদ্রিস মুহূর্তেই মুখ দিয়ে উচ্চারণ করে ওঠে চ শব্দ। আর আদ্রিস বলে ওঠে মিমকে, এই মিস, তোমার এত দুঃখ আসে কোথা থেকে বলো তো? দুঃখের গোডাউন দিয়ে বসে আছো নাকি? কোথায় কোথায় দুঃখের কথা বলো খালি। মুহূর্তের মধ্যে আদ্রিসের কথায় পাল্টা জবাব দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে মিম বলল, বসে আছি গোডাউন নিয়ে। কেন? দুঃখের গোডাউন থেকে কিছু দুঃখ লাগবে নাকি আপনার? এবার মিমের প্রশ্নে আদ্রিস ভীষণ আফসোসে সুরে বলে ওঠে, লাগবে গো লাগবে, কিছু দুঃখ লাগবে আমার আসলে। একটু ট্রাই করে দেখতাম যে কোথায় কোথায় এত দুঃখ পেতে কেমন লাগে। দিবে নাকি তুমি? মিমের প্রতিটি কথায় আদ্রিসের এরূপ পাল্টা প্রশ্নে রাগে মিমের শরীর জ্বলতে লাগলো। ফলে প্রচন্ড রাগে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে মিম বলে উঠল, এই ছেলে এই, আর একটা প্রশ্নে এমন তেরাভাবে জবাব দিলে আমি সত্যি সত্যি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু। এদিকে মিমের কথা শোনা মাত্রই আদ্রিসের বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ভীষণ অবাক হয়ে বললেন, ইয়া আল্লাহ, কি খুনি মেয়ে রে বাবা, দিনে দুপুরে মার্ডারের হুমকি দেয়। মিমও এবার পূর্বের মতো বলে উঠল, এখন দিনে দুপুরে না, গভীর রাত। আর আপনি যেমনটা শুরু করেছেন তাতে হুমকি না দিয়ে বরং সাথে সাথে অ্যাকশনে যাওয়া উচিত। আদ্রিস এবার বাঁকা হেসে বললেন, তা তোমায় বারণ করেছে কে? ফেলে দিতে ইচ্ছে হলে ফেলে দাও, আই হ্যাভ নো প্রবলেম। তবে মনে রেখো, আমি পড়লে তোমায় নিয়েই পড়বো কিন্তু। আদ্রিস আরো কিছু বলল, তবে বিড়বিড় করে, কিন্তু মিমের কান অবধি তা এলো না। মিম পূর্বের ন্যায় আবার বলে উঠল, তাতে ক্ষতি কিন্তু আপনারই হবে। আদ্রিস মুচকি হেসে বলল, কবুল আছে রানী সাহেবা। আদ্রিসের এরকম মুচকি হাসিও এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না মিম। ওনার প্রতিটা মুহূর্ত শুনে ধৈর্যের সীমা ধীরে ধীরে অতিক্রম হয়ে যাচ্ছে মিমের। সত্যি সত্যি মিমের মনটা বলছে এক ধাক্কায় ব্যালকনি থেকে ওনাকে ফেলে দিতে সব ঝামেলাই শেষ হয়ে যাবে। এদিকে ক্ষণে ক্ষণে আপু জেগে ওঠার ভয়ে বুকটা ধুক ধুক করছে। এদিকে আদ্রিসও খামখেয়ালি মেজাজে চারপাশে চেয়ে চেয়ে দেখছেন। মিম ওনার এই নিশ্চিন্ত ভাবখানা দেখে জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন আর ঠান্ডা স্বরে বললেন আদ্রিসকে, 1 মিনিটের মধ্যে এখান থেকে আপনি চলে যান, না হলে আপনি যদি না যান তাহলে আপুকে আমি ঘুম থেকে তুলে ফেলবো। সো নিজের ভালো চাইলে চুপচাপ কেটে পড়ুন এখান থেকে। আদ্রিস মিমের কথা শুনেও নিশ্চিন্তভাবে একটা হাসি দিলেন। অতঃপর ভুজোড়া নাচাতে নাচাতে বললেন মিমকে, আচ্ছা তাই বুঝি, ঠিক আছে, সাহস থাকলে ডাকো, তবে মনে রেখো আমার সাথে তুমিও ফাঁসবে কিন্তু। এবার আদ্রিসের কথা শুনে মুহূর্তের জন্য মিমের মন চাইল কপাল চাপড়াতে। এবার মিমের উপক্রম হলো রাগে ক্ষোভে কান্না করার। মিম ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে শেষমেশ করুণ চাহনিতে ওনার দিকে চেয়ে অসহায় গলায় বললেন, দয়া করুন আমায়, দয়া করুন, আর পারছি না আপনার কথার জবাব দিতে। এবার এখানে আসার কারণটা বলে চুপচাপ বিদায় হন। যদি এই বাড়ির লোকেরা জানে যে আপনি এখানে এসেছেন, কোনোভাবে যদি টের পায়, তাহলে আমার মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। এবার মিমের কথায় আদ্রিস একটা বাঁকা হাসি হাসলেন, তারপরে বলে ওঠেন, ওকে ওকে বলছি, একটু আগে রিকোয়েস্ট করলেই তো হতো, তাহলে এতক্ষণ সময় নষ্ট হতো না। মিম ওনার কথায় ভীষণ অবাক হয়ে বলল, তার মানে কি আপনি আমাকে রিকোয়েস্ট করানোর জন্য এতক্ষণ ঘোরাচ্ছিলেন? মিমের কথা উত্তরে আর জবাব দিল না আদ্রিস, বরং ঠোঁটের কোণে এমন একটা হাসি ঝুলিয়ে রাখলেন যাতে স্পষ্ট বুঝে ফেলল মিম উনি ইচ্ছে করেই এমনটা করছেন। এসব জানার পর মিম খুব কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ ওনার জবাবের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। আদ্রিস মিমকে অপেক্ষারত অবস্থায় দেখে গর্বের সহিত হেসে বললেন, অ্যাডভেঞ্চার মিস মিস, অ্যাডভেঞ্চার। আদ্রিসের এরকম জবাবে অর্থোদ্ধার করতে পারল না মিম। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,
মানে? আদিস এবার সোজা হয়ে দাঁড়ালেন, তারপর হালকা গলা পরিষ্কার করে বললেন, অ্যাডভেঞ্চারের একটা ফিল নিতে এসেছি মিস মিথ। তোমাকে বলে বোঝাতে পারবো না ঠিক কি পরিমাণে এনজয় করেছি এই অ্যাডভেঞ্চারে। আদিসের কথা শুনে মিমের হাত কপালে তোলার জোগাড় হয়ে উঠল। মিমের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। মিম হতবাক হয়ে বলল আদিসকে, এই রাত 12টায় আপনি অ্যাডভেঞ্চারের ফিল নিতে এখানে এসেছেন? সিরিয়াসলি? নিশ্চিত আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। ল্যাবের জটিল জটিল রিয়াকশন সলভ করতে করতে আপনি নিশ্চিত পাগল হয়ে গিয়েছেন। মিমের কথা শুনে আদিস মন খুলে হাসতে লাগলেন। অতঃপর বললেন, তা তো অনেক আগেই হয়েছি। মিম জিজ্ঞেস করলেন, কি বললেন? আদিস মিমের প্রশ্নে মৃদু হেসে বলল, পাগল হয়ে গিয়েছি। মিম প্রত্যুত্তরে বলে ওঠে, একটুও ডাউট নেই যে আপনি পাগল হয়ে গিয়েছেন। জরুরি ভিত্তিতে আপনার মাথার স্ক্রুগুলো টাইট করতে হবে। মিমের কথাগুলো শেষ হওয়া মাত্রই আদিস ব্যালকনি রেলিংয়ে হেলান দিয়ে মিমের দিকে একটু মাথা ঝুঁকিয়ে বললেন, করে দাও, ডাক্তার সাহেবের পর সে একটু সুস্থ হয়ে উঠি। আর ভালো লাগে না এমন থাকতে। কেমন যেন অস্থির অস্থির অনুভব হয় সবসময়। মাঝে মাঝে তো চারপাশ শূন্য মনে হয়। স্পষ্টভাবে অনুভব করি কারোর শূন্যতা। মনে হয় আদিতে এরকম কথাবার্তায় কিঞ্চিত অস্বস্তি অনুভব করে মিম। তাই সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মিম বলে ওঠে, আপনি এখানে কিভাবে এলেন? আদিস এবার মাথা তুলে মিমের দিকে চাইলেন। লঘু নিঃশ্বাস ছেড়ে সন্তর্পণে বললেন, পাঁচিল টপকে এসেছি। আদিসের কথায় পুনরায় মিমের মাথায় হাত তোলার জোগাড় হয়ে এলো। মিম আদিসকে বলে উঠল, পাঁচিল টপকে? কেন? গেটে কি হয়েছিল? বাসায় আশেপাশে সিকিউরিটি বা কোথায় ছিল? আর দারোয়ান চাচাই বা কোথায় ছিলেন? এবার আদিস বেশ শান্ত কণ্ঠেই বলে ওঠে, আমি কি রোহান নাকি যে সিকিউরিটি আমার আটকাবে? রইল দারোয়ান চাচা, সে তো অনেকক্ষণ আগে থেকেই ঘুমাচ্ছেন। আর তুমি বলো, গেট দিয়ে আসলে কি এই অ্যাডভেঞ্চার ফিল হতো? মিম এবার হতাশ হয়েই বলে ওঠে, উহ, আপনার অ্যাডভেঞ্চার! এই অসময়ে কে অ্যাডভেঞ্চার করে? আচ্ছা, তারপর কি করে এলেন এখানে? অতপর আদিস পুনরায় বলে ওঠে, পাঁচিল টপকে নিজের খোলা জানালায় গিল বেয়ে সানসেটের উপর এসেছি। তারপর সেই সানলাইট দিয়ে এই রুমের জানালা বেয়ে ব্যালকনিতে এসেছি। কিন্তু আসার সময় না এই বরজাত ক্রিসমাস ট্রিটা বেশ কয়েকটা খোঁচা মেরেছে। এই বলে উনি নিজের বাহুতে হাত ঘষতে লাগলেন। মিমে যে বেশ মজাই পেয়ে বলল, বেশ হয়েছে, ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে আপনার। কি মানুষ আপনি, হ্যাঁ? শুধুমাত্র এক অ্যাডভেঞ্চারের জন্য এখানে এভাবে উঠে এসেছেন আপনি? মিমের কথা শুনে আদিস আর কোনো কথা না বলে হাত দিয়ে দুটো হাত পুনরায় বুকের উপর রেখে নিজের ঠোঁট কামড়ে ধরলেন। অতঃপর ভ্রু নাচিয়ে মিমকে বললেন, তা তোমায় কে বলেছে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্য এখানে এসেছি আমি? মুহূর্তের মধ্যে যেন আদিসের গলার স্বর পাল্টে গেল। আদিসের এরকম কথার ভঙ্গিমায় মিম একটা শুকনো ঢোক গিলল। আর নিজের ভেতরকার অবস্থা লুকানোর চেষ্টায় মিম বলে উঠল, না মানে আপনার কথাবার্তা শুনেই বুঝে গিয়েছিলাম। তখন আদিস মৃদু হেসে বলে ওঠেন, তার মানে মানুষ যা বলবে তোমায় তুমি তাই বিশ্বাস করে নেবে? ওনার এই প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলো মিম। ফলে কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে মিম বলল, আচ্ছা ওটা বাদ দাও, অনেক হয়েছে আপনার এই অ্যাডভেঞ্চার। এবার ভদ্র ছেলের মতো চলে যান এখান থেকে। মিমের কথা শুনে আদিস একটা বাঁকা হাসলেন। তারপর পা নাচাতে নাচাতে বললেন, আপাতত আমার ভদ্র ছেলে হওয়ার একদম ইচ্ছে নেই, অভদ্র হয়েই চলতে ইচ্ছুক আমি। আদিসের এরকম বাঁকাতেরা কথা, প্রতিটা কথায় প্রত্যুত্তর দেওয়া, সেই কখন থেকে এভাবে এখানে থাকা, সব দিয়ে মিমের বেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর এরকম পরিস্থিতিতে মিম পারছেও না চিৎকার করে রাগ জাহির করতে, আর না পারছে সইতে। পরিস্থিতি শিকারে অসহায় হয়ে মিম এ পর্যায়ে চোখ জোড়া বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছেড়ে বলল আবার, শুনুন, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে শুনছি আপনার এই প্যানর প্যানর। আপনার সাথে এত কথা বলতে বলতে আমার সময় নষ্ট হয়ে গিয়েছে, ঘুম নষ্ট হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, মোট কথা আমার অনেক ক্ষতি হয়েছে। এদিকে আদিতে কোনো হেলদোল দেখা গেল না। মিমের একটা কথাও উনি গায়ে মাখলেন না। এমন ভঙ্গিমায় বললেন আদ্রিস, আচ্ছা, ক্ষতি কি শুধু তোমারই হয়েছে? আমার যে কত ক্ষতি হয়েছে সেসবের ক্ষতিপূরণ কে দেবে শুনি? আদিসের কথায় মিম সাথে সাথেই বলে ওঠে, আপনার ক্ষতির জন্য আমি দায়ী নই নিশ্চয়ই, আপনিই দায়ী। আর আমার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ আমি চাইছি না। আমি শুধু চাই আপনি দয়া করে এখান থেকে চলে যান। হুট করে বিদ্যুৎ চলে আসলে বিপদে পড়ে যাব আমি। আদ্রিস ভাবলেস ভাবে বলে ওঠে, এই এলাকায় বিদ্যুৎ আসতে অনেক সময় নেয়।
আর রইলো জেনারেটর এর কথা, সে বেটাকে তো আমি সকালেই নষ্ট করে দিয়েছি, সো নো চিন্তা। মিম আবারও অবাক হলো আদ্রিসের কাজে। মিম অবাক হয়েই মনে মনে বলে ওঠে, আজকে তো চমকে দিতে দিতে মিমের কেল্লাপতেই করে দিবে এই লোক। জেনারেটর নষ্ট করার কথা শুনে মিমের একদিকে যেমন রাগও হলো, তেমনি এর রাগকে নিয়ন্ত্রণ করতেও পারল না মিম। ফলস্বরূপ সে রাগ ওনার সামনে জাহির করে বলল, এই ছেলে, এই সমস্যা কি তোমার, হ্যাঁ? আর কত কীর্তিকলাপের কথা শুনবো আমি? প্রচন্ড রাগ হচ্ছে কিন্তু আমার। আদিত্য মিমের কথায় চট করে উঠে দাঁড়ালেন, ঠোঁট উল্টে চমকপ্রদভাবে হেসে বললেন। আদ্রিস মিমের কথায় চট করে উঠে দাঁড়ালেন, ঠোঁট উল্টে বেশ হেসেই বলে উঠলেন আদ্রিস, সম্বোধনটা আমার খুব পছন্দ হয়েছে, কি মিষ্টি শোনা যায়, আহা। আদ্রিস তো ব্যঙ্গ করেই বলে ওঠে, এই ছেলে, এই, বাহ, আই লাইক ইট। ব্যাস এতটুকুই বলেই উনি হেঁটে ব্যালকনি কোণায় চলে গেলেন। হয়তো এখন উনি চলে যাবেন, অবশেষে মিম একটি স্বস্তি এবং শান্তির দেখা পাবে। সত্যি সত্যি উনি মিমের এই ধারণাকে সত্য প্রমাণ করে রেলিংয়ে ওপাশে পা রাখলেন। অতঃপর এই রুমের জানালার গ্রিলে পা রাখার পূর্বে মিমকে ডাকলেন আদ্রিস। মিম চোখ মুখ কুঁচকে ব্যালকনির মাঝ হতে হেঁটে গিয়ে ওনার সামনে দাঁড়ালো। উনি মিমকে অগ্রসর হতে দেখে মুচকি হাসলেন। তারপর কথা নেই বার্তা নেই, হুট করে মিমের নাকটা টেনে দিয়ে আদ্রিস বলে উঠলেন, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর আমার সাময়িক চিকিৎসা করার জন্য। কথাগুলো বলে মিমের নাক ছেড়ে দিয়ে মনোমুগ্ধকর হেসে বললেন আদ্রিস, আজকের রাতটা কখনো ভুলবো না আমি মিস মিস। কোনো একদিন হয়তো স্মৃতির পাতা হাতড়ে পাবো আঁধারে মাখা এক রজনী জীবন্ত এক মাধবীলতাকে অতি নিকট থেকে অনুভব করেছি আমি। আর এই রাগে কুঞ্চিত নাকটা, চশমার আড়ালে লুকিয়ে থাকা ভীষণ বিরক্তি হওয়া চোখ জোড়া বারবার নতুন করে উপভোগ করেছি আমি। সব কষ্ট যেন সার্থক আমার। এদিকে গত রাতের ঘটনার পর হতে মিম আদ্রিসের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। এতে কোনো সন্দেহ নেই উনি মিমকে পছন্দ করেন। কিন্তু মিম, সত্যি বলতে মিম ওনার অনুভূতি সম্পর্কে অবগত হলেও নিজের অনুভূতি সম্পর্কে এখনো অবগত হতে পারেনি। এদিকে মিম নিজেও উপলব্ধি করতে পারছে না আদ্রিসকে নিয়ে মিমের মাঝে আদৌ কোনো অনুভূতি আছে কিনা। অদ্ভুত এই ব্যাপারটার কারণও ঠিক উপলব্ধি করতে পারল না মিম। মিম এতক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রয়েছে, তবে উনি যে মিমকে পছন্দ করেন তা নিশ্চিত মিম। মিম তা মেনেও নিয়েছে এবং এই ঘটনাকে এখানেই শেষ করে দিতে চাইছে মিম, কারণ ওনার সাথে মিমের ভবিষ্যৎ কল্পনা করা সত্যিই অবাস্তব। তবে এর অবশ্য কারণ আছে। প্রথমত ওনাদের ক্লাস আর মিমদের ক্লাসের পার্থক্য। যেখানে ওনারা হাই সোসাইটির অন্তর্ভুক্ত, সেখানে মিমরা মিডিল ক্লাস সোসাইটির মধ্যে পড়ে। আপুকে এমন পরিবারে বিয়ে দিয়ে আব্বু আম্মু শিক্ষা নিয়ে নিয়েছে, ফলে মিমের ব্যাপারে কিছুতেই এই বিয়েতে তারা রাজি হবে না। তাছাড়া মিম নিজে চোখে দেখেছে আপুর বিয়ের সময় আপু আম্মুর উপর দিয়ে কি পরিমাণ মানসিক অত্যাচার হয়ে গিয়েছে। যদিও ইমাদের পরিবার অত্যন্ত ভালো, তবুও মেয়ে পক্ষ বলে কথা, অন্তত সমাজের সামনে যেন ছোট হতে না হয় সেজন্য কত আয়োজন। তার উপর আপুকে শোনানো হয়েছে আনোয়ারা দাদি সেই খোঁটা সম্পন্ন কথাগুলো। আবার হলুদের দিনে যেসব ঘটনা ঘটে গিয়েছে তাতে আনোয়ারা দাদি যে আদ্রিসকে ভালোভাবে পছন্দ করেনি সেটা বোঝা গিয়েছে। হয়তো এরকম আরো অনেকেই আছে। সব দিক বিবেচনায় আদ্রিসের সাথে মিমের ভবিষ্যৎ জীবন কল্পনা করা অসম্ভব। অতঃপর আদ্রিসের থেকে তা দূরে থাকা উচিত। এসব চিন্তা ভাবনা করার জন্য মিমের মন মেজাজ খুবই খিটখিটে হয়ে আছে। এরকম খিটখিটে মেজাজ নিয়ে মিম কলেজ থেকে বেরিয়ে আসার সময় রিস্কা ডাকতেই কোথা থেকে যেন ঋতু এসে মিমকে জড়িয়ে ধরলো। আচমকা ঋতুকে দেখে রোহানের কথা মনে পড়লো মিমের। ঋতু তো মিমকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল ভাবে বলে ওঠে, কেমন আছিস দোস্ত? বহুদিন পর ঋতুকে দেখে বেশ অবাক হলো মিম, তবুও স্বাভাবিকতা বজায় রেখে মিম বলল, হ্যাঁ আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? ঋতু ওর সাথে সাথে বলে ওঠে, আমিও ভালো আছি। ভেবেছিলাম নাপিতা আপুর বিয়েতে যাব, কিন্তু ভাইয়া যেতে দিল না। ঋতুর কথায় চট করে মিমের বেশ সন্দেহ হলো। তাই ঋতুকে জিজ্ঞেস করলো মিম, কেন তোর ভাই তোকে আসতে দিল না কেন? ঋতু সাথে সাথে বলে ওঠে, কি জানি, ভাইয়া আমায় বলল তো আমি বিয়েতে যাওয়া নিয়ে ভাইয়ার কাছে পারমিশন চাইতে ভাইয়া এক বাক্যে না করে দিল। আর তুই তো জানিস আব্বু আর ভাইয়াকে আমি কি পরিমাণে ভয় পাই। ভাইয়া যেখানে একবার নিষেধ করে দিয়েছে সেখানে আমার দ্বিতীয় কথা বলার সাহস নেই। যাই হোক মিম, এবার এসব কথা বাদ দে, চল আমাদের বাসায় চল। অনেকদিন আমাদের বাসায় আসিস না তুই। ঋতুর কথায় মিমের মাঝে কেমন ভয় চেপে বসলো। মিম চট করেই বলে উঠল ঋতুকে, না না, আরে যাব না এখন, অন্য একদিন যাব।
ঋতু তো অবাক হয়ে বলে ওঠে, সে কি, একই এলাকায় বাসা থাকার পরও তুই এই কথা বললে মানা যায়? মিমোর সাথে সাথে বলে ওঠে, আমি এখন বাসায় নাই রে ঋতু, গত 3-4 দিন যাবৎ আপুর শ্বশুর বাড়িতে আছি। ভাইয়া একটু বাইরে গিয়েছে তো তাই আমাকে নিয়ে গিয়েছে আপু। কিন্তু ঋতু তো নাছোড়বান্দা হয়ে বলে ওঠে, তো যাই বলিস না কেন, আজ আমি তোকে কোনো এক্সকিউজই তোর মানবো না। আজ আমার সাথে তোকে যেতেই হবে, মানে যেতেই হবে। আজকে দুপুরের খাবার আমাদের বাসাতেই খেতে হবে। আর কোনো কিছু শুনতে চাই না আমি। কথাটা বলেই ঋতু মিমের হাত ধরে রাস্তার ওপরে গিয়ে ওদের প্রাইভেট একটা গাড়িতে উঠে পড়ে। অগত্যা ঋতুর জোড়াজড়িতে ওর সাথে না পেরে কারে উঠে বসলো মিম। আর গাড়ি স্টার্ট দিতেই ঋতুর মুখের বুলি ফুটতে শুরু করলো। মিমদের শহরে এমপি হওয়ার দরুন ঋতুর বাবার বিলাসিতার অভাব ছিল না। একই এলাকায় কিন্তু দুটো বিপরীত রাস্তায় তাদের দুজনের বাসা অবস্থিত। স্কুলে থাকা অবস্থায় প্রায় ঋতু মিমকে তাদের বাড়িতে নিয়ে আসতো। এটা নিয়ে অবশ্য তখন মিম তার আম্মুর কাছে খুব বকা শুনতো। কিন্তু তখন ঋতু মিমের বেস্ট ফ্রেন্ড হওয়ায় এ নিয়ে ওকে কিছু বলতেও পারেনি। আজ বহুদিন ঋতুদের বাসায় এসে সবকিছু যেন নতুন নতুন লাগলো ঋতুর কাছে। আর ঋতু মিমকে তার রুমে বসিয়ে নিচে খাবারের আয়োজন করার কথা বলতে চলে গেল। এদিকে মিম রুমে একা একা বসে বেশ বিরক্ত হচ্ছিল। ফলে রুম থেকে বেরিয়ে এলো মিম। দ্বিতীয় তলায় ঋতুর রুমে এক রুমের পরেই রোহানের রুম। হাঁটতে হাঁটতে রোহানের রুমের কাছে আসতেই রুম থেকে রোহানের কণ্ঠস্বর এবং অপরিচিত একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পেল মিম। দুজনে লাউড স্পিকার দিয়ে কথা বলছেন। ওনাদের কথার মাঝে হঠাৎ আজিজের নাম শুনতেই মিম চমকে উঠল। ফলে মিম দ্বিতীয় কোনো চিন্তা না করেই রোহানের রুমে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। উদ্দেশ্য আজিজকে নিয়ে ওনারা কি কথা বলছেন তার সম্পর্কে জানা। দরজার এপারে আড়ি পাততেই রোহানের কণ্ঠস্বর শুনতে পেল মিম। রোহানের মুখে মিস্টার ইকবালের নাম শুনতেই মিমের বুকটা ধক করে উঠল। রোহান ভাইয়ার মুখে মিস্টার ইকবালের নাম শুনে মিমের মাঝে বেশ সন্দেহ সৃষ্টি হলো। অনেকটাই নিশ্চিতভাবে ধরে নিল আজিজের মুখে যে মিস্টার ইকবালের নাম শুনেছে, ফোনের ওপাশের লোকটি সেই মিস্টার ইকবাল। তবে রোহান, আজিজ ও মিস্টার ইকবালের মাঝে কি যোগসূত্র থাকতে পারে তা আন্দাজ করতে পারল না মিম। মিম পুরো বিষয়টা জানতে মিম পুনরায় রোহানের কথোপকথন শুনতে আগ্রহী হলো। ফোনের ওপাশে মিস্টার ইকবাল কিছুটা তেজস্ক্রিয়ভাবে বলে ওঠে, আমার মনে হয় না মিস্টার রোহান, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন। এমনটা করলে একটা ফর্মুলা নিতে এতদিন সময় লাগতো না। আপনি হয়তো ডিলটাকে সিরিয়াসলি নিচ্ছেন না। এদিকে রোহান বলে ওঠে, এমনটা মোটেও না মিস্টার ইকবাল, আমি আমার দ্বিতীয় লোক লাগিয়ে দিয়েছি আজিজের ল্যাবে। এটা ঠিক যে আমার কিছু ভুলের জন্য প্রথম ইনফর্মার প্রায় ধরা পড়ে গিয়েছিল, কিন্তু এবার আমি সেরকম ভুল করিনি। এবার মেপে মেপে পা ফেলেছি আমি। সাথে সাথে অপর পাশে ইকবাল বলে ওঠে, সে তো দেখছি কতটা মেপে মেপে পা ফেলাচ্ছেন আপনি। মিস্টার ইকবালের কথা শুনে রোহান বলে ওঠে, এই কাজটা করার জন্য আমাকে তো একটু সময় দিতে হবে মিস্টার ইকবাল। ড্রাগটার ফর্মুলা আজিজ কোথায় কিভাবে রেখেছে তা ওর মাধ্যমেই বের করাতে হবে। এজন্য আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি। আমি চাইছি যে সাপও মারবো কিন্তু লাঠিও ভাঙবে না। অপরদিকে ইকবাল বলে ওঠে, যাই করেন মিস্টার রোহান, আমি দ্রুত রেজাল্ট চাই। আমি আর 2 মাসের মধ্যে সুইজারল্যান্ড ব্যাক করব। এর মাঝে সব কাজ হওয়া চাই আমার। এদিকে রোহান বলে ওঠে, জি বুঝেছি আপনার কথা। ফর্মুলাটা যেমন আপনার জন্য ইম্পর্টেন্ট তেমনই আমার জন্য ইম্পর্টেন্ট। জাস্ট আমার লোকের সাহায্যে রিসার্চ পেপারটা কোনো মতে বের করাতে হবে। কিন্তু আপনি হয়তো এতদিনে বুঝেই গিয়েছেন যে আজিজ গভীর জলের মাছ, এত সহজে সে আমাদের কাছে ধরা দিবে না। অপর পাশে ইকবাল বলে ওঠে, জি তা তো বুঝে গিয়েছি। আচ্ছা আপনি কি নিশ্চিত মিস্টার আজিজ আমাদের দুজনের মধ্যকার ডিল সম্পর্কে কিছু জানে না? রোহান সাথে সাথে বলে ওঠে, জি আমি একদম নিশ্চিত মিস্টার ইকবাল, আপনি নিশ্চিন্তেই থাকুন। তবে কাজের মাঝে হয়তো আপনার কিছু হেল্প লাগতে পারে। অপর পাশে ইকবাল বলে ওঠে, জি জি, এ নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আপনি শুধু কাজটা শেষ করুন, তাহলে আজ রাখছি। রোহানও বলে ওঠে, আচ্ছা তাহলে পরে কথা হবে। কথাগুলো বলেই রোহান কলটা কেটে দিয়ে ওনার রুমের অপর মানুষটাকে বললেন, তুই আরো খোঁজ খবর কর এ নিয়ে, কাজটা খুব দ্রুতই সারতে হবে আমাদের। এদিকে রোহানের কথায় আগন্তুকটি সাই দিয়ে বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছিস, আপাতত এসব নিয়ে একদম টেনশন বাদ দে। চল একটু বাইরে ঘুরে আসি। তাদের কথা শোনা মাত্রই মিম দ্রুত সেখান থেকে সরে গেল। রোহানের রুমের সামনে থেকে চলে এলো। আর দ্রুত ঋতুর রুমে গিয়ে বসতেই মিম অনুভব করলো তার হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন গতি।
রোহান ভাইয়াও মিস্টার ইকবালের কথোপকথন শোনার পর এটা বুঝতে বাকি রইল না মিমের চেয়ে আদ্রিস ও রোহানের মাঝে প্রফেশনাল শত্রুতা কি নিয়ে তৈরি হয়েছে। তবে মিম এটা জানতে পারল না আদ্রিস কোন ফর্মুলা তৈরি করেছেন যার জন্য মিস্টার ইকবাল ও রোহান ওনার পিছে পড়ে আছেন। কিন্তু এটা নিশ্চিত যে উনি কোনো ছোটখাটো ড্রাগস ফর্মুলা তৈরি করেননি। এমনটা হলে মিস্টার ইকবাল দেশের বাইরে থেকে এসে এ নিয়ে লাফালাফি করতেন না। নিশ্চয়ই বড় কিছু সম্পর্ক আছে এই ফর্মুলার সাথে যার পিছনে ওনারা পড়ে আছেন। রোহানদের বাসা থেকে মিম বেরিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ঋতুর জোড়াজুড়িতে কোনো মতে দুপুরের খাবার খেয়েই বেরিয়েছে মিম। ইচ্ছে ছিল বাসায় গিয়ে আব্বু আম্মু আর আবার সাথে দেখা করে আসবে। ইকবালের কথাগুলো শুনে মিম এখনো অবধি কিছুতেই শান্ত হতে পারছে না। এরকম অবস্থায় বাসায় গেলে আম্মুর কাছে নির্ঘাত ধরা খেয়ে যেত মিম। মিমের মুখশ্রীতে চিন্তার চাপ দেখেই প্রশ্নের বন্যা বইয়ে দিত মিমের মা, এতে কোনো সন্দেহ নেই। তাই এসব থেকে বাঁচতেই মিম বাসায় তীরসীমানার কাছেও যায়নি। এখন মিমের গন্তব্য ইমাদের বাড়ি। রোহানদের বাসায় থাকা অবস্থায় মিমের আপু মিমকে ফোন দিলে মিম তার আপুকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়, কারণ আপু এই বাসায় থাকবার কথা শুনলে নিশ্চয়ই প্রচন্ড চিন্তা করত, সাথে নিজের মাথাও ব্যথা করে ফেলতো। রোহানদের বাড়ি থেকে বেরিয়ে পথচারী রাস্তা দিয়ে ধীরে সুস্থে হেঁটে চলেছে মিম। মাথায় ঘুরপাক কাছে রোহান এবং মিস্টার ইকবালের কথোপকথন। এপার ওপার নানা চিন্তা ভাবনার মাঝে মাঝে মাথায় শূন্যতা অনুভব করছে মিম। যখন কিছুতেই এই নিয়ে দুশ্চিন্তা বন্ধ করতে পারল না, তখন সিদ্ধান্ত নিল মিম এই নিয়ে আদিসকে জিজ্ঞেস করবে, কারণ ওনার সাথে এ ব্যাপারে আলোচনা করা অবধি মিম কিছুতেই শান্ত হতে পারবে না। কিন্তু আজিজের সিদ্ধান্ত নিল মিম ওনার সাথে দূরত্ব বজায় রেখে চলবে, তাহলে সেই সিদ্ধান্তের কি হবে? এ নিয়ে ভাবতে ভাবতে অবশেষে মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে নির্ধারিত করল মিম আজ ওনার এবং রোহান ভাইয়ার এই শত্রুতার কারণ জেনেই তবে বাকি সিদ্ধান্তে অটল হবে মিম। আপাতত বাসায় গিয়ে ওনার সাথে দেখা করাই মিমের মুখ্যম উদ্দেশ্য। বেশ কিছু দূর আসার পর হঠাৎ মিমের পাশে আচমকা একটি গাড়ি এসে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় মিম বেশ ঘাবড়ে গেল। তবে গাড়ির ড্রাইভিং সিটে আদিসকে দেখে কিছুটা হলেও স্বস্তি পেল মিম। মিমকে দেখে আদিস দাঁত কেলিয়ে হেসে বললেন, কি মিস মিস ভয় পেলে নাকি? মিম প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে ওনার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলে উঠল মিম, আপনার উদ্দেশ্য ছিল আমায় ভয় দেখানো, ঠিক না? তখন আদিস তো স্বাভাবিকভাবে বলে ওঠে, মোটেও না, আমার এ উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হলো তোমার সাথে কিছু কথা বলা। তো ম্যাডামের কি সময় হবে? আদিসের কথা শোনার পর মিমের মনে হলো এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি এসে নামলো তার কাছে। মিম তৎক্ষণাৎ বলে ফেললো আদিসকে, জি হবে, আমারও আপনার সাথে কথা আছে। কোথায় যাবেন? চলুন। এদিকে মিমের কথা শোনা মাত্রই আদিস বেশ খুশি হলো। বেশ হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, তুমি এত ইজিলি রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, গাড়িতে উঠে বসো, অ্যান্ড অবভিয়াসলি পেছনের সিটে বসবে না। আমি তোমার ড্রাইভার হতে চাই না, তাই পাশে বসো। আদিসের কথা শুনে মিম ভীষণ অবাক হলো, কারণ মিম মনে মনে এ উদ্দেশ্য নিয়েই গাড়ির দিকে পা বাড়াচ্ছিল যে গাড়ির পিছনে সিটেই বসবে। কিন্তু আদিসের আদেশ পেয়ে কোনো কথা না পেয়ে মিম তার পাশে বসে পড়ল। অতপর আদিসও এক নজর মিমের দিকে তাকিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিলেন। সদ্য বিকেলে তেজস্বী রোদের পরিবেশ ঈষৎ সোনালি হাওয়ায় ছেয়ে আছে। গাড়ির জানালা পেরিয়ে শো শো হাওয়া প্রবেশ করছে ভেতরে। এ হাওয়ায় খানিকটা শীতল লাগলেও মিমের তেমন কিছুই বলল না। মিম জানালা পেরিয়ে বাইরের পরিবেশ উপভোগ করতে করতে কল্পনায় আদিসের সাথে সকল কথোপকথন সাজিয়ে ফেলল। এখন শুধু আদিসকে মিমের সকল প্রশ্নের সম্মুখীন হওয়া বাকি। 15 মিনিটের মাঝেই মিমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল। পুরো রাস্তায় আদিস মিমের সাথে কোনো কথাই বলেনি। মিমও আগ বাড়িয়ে ওনার সাথে কিছু কথা বলেনি। মিমকে গাড়ি হতে নামিয়ে দিয়ে আদিস পার্কিং লটে গাড়ি পার্ক করতে গেলেন। 2 মিনিটের মাঝে গ্রাউন্ড ফ্লোরে ফিরে এসে মিমকে নিয়ে দোতলায় উঠলেন। খুঁজে খুঁজে কোনার দিকটা একটা টেবিলে গিয়ে বসলেন মিমকে নিয়ে। তারা বসতেই কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে গেলেন। অতঃপর আদিস মুচকি হেসে মিমকে বললেন, তো তুমি কি নিয়ে কথা বলতে চেয়েছিলে? আগে তুমি বলো, এরপর আমার কথা বলবো আমি। সুযোগ সন্ধানী মিম আদিসের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আদিসকে, আপনি কি ড্রাগস তৈরি করছেন যার জন্য রোহান ভাইয়া আর মিস্টার ইকবালের সাথে আপনার শত্রুতা হয়েছে? মিমের প্রশ্ন শোনা মাত্র আদিসের মুখে হাসি উবে গেল। মুহূর্তে ওনার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো। উনি যে মিমের নিকট হতে এ ধরনের প্রশ্ন আশা করেননি তা ওনার ভাব দেখেই বুঝতে পারল মিম।
আদ্রিস মিমের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, তুমি মিস্টার ইকবালের নাম জানলে কি করে? কিন্তু মিম ওনার প্রশ্নের জবাব না দিয়ে বলে ওঠে, সে ব্যাপারে আপনার না জানলেও চলবে, আপনি শুধু আমার প্রশ্নের জবাব দিন। মুহূর্তের মধ্যে যেন আদ্রিসের চাহনি শক্ত হয়ে এলো। ওনার এই চাহনিতে মিম কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে শক্ত রেখে পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করলো আদ্রিসকে। আদ্রিস এবার চল শক্ত করে বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি, আর মিস্টার ইকবালকে কিভাবে চিনলে তা বলো। আদ্রিসের এরকম শক্তভাবে কথা শুনে মিম কিছুটা শুকনো ঢোক গিলে বলে উঠল, আজ রোহান ভাইয়াদের বাড়িতে গিয়েছিলাম, পরে ওনাকে আর মিস্টার ইকবালের কথা শুনতে পেয়েছি আমি। আদ্রিস এবার শক্ত চাহনিতে উত্তেজিত হয়ে মিমকে জিজ্ঞেস করলেন, কি বলেছে ওনারা? মিম সাথে সাথেই বলে ওঠে, এই যে আপনার কাছ থেকে সেই ড্রাগসের ফর্মুলা নেবেন ওনারা, আপনাদের কোম্পানিতে একজন স্পাই রেখেছেন মেবি। এবার আদ্রিসের চেহারায় সূক্ষ্ম চিন্তার ছাপ ফুটে উঠল। উনি ঠোঁট কামড়ে খানিক আতঙ্কিত সুরে বললেন, এর মানে রোহান আর মিস্টার ইকবাল একসাথে ডিল করেছে। মিমো আদ্রিসকে সাই দিয়ে বলে ওঠে, হ্যাঁ, ওনারা আপনার কাছ থেকে সেই ফর্মুলাটা চায়। এবার আমায় বলুন, এমন কি আছে ওই ফর্মুলায় যার জন্য মিস্টার ইকবাল সুইজারল্যান্ড থেকে এখানে এসেছে? আদ্রিস খানিক সময় নিয়ে চিন্তিত হয়ে টিস্যু ট্রেতে হতে এক টিস্যু বের করে মুছাতে লাগলেন। উনি বিড়বিড় করে কিছু বললেও তবে কি বললেন তা ওনার মধ্যেই সীমাবদ্ধ রইল। মিম পুনরায় জিজ্ঞেস করলো আদ্রিসকে, প্লিজ আমায় বলুন, কি চলছে আপনাদের তিনজনের মাঝে? এই নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা ধরে গিয়েছে। মিমের কথা শোনা মাত্রই আদ্রিস চট করে দৃষ্টি তুলে চাইলেন মিমের দিকে। মিমকে বেশ অবাক করে দিয়ে উনি চেহারায় পূর্বের ভাবখানা ফিরিয়ে আনলেন। এই মুহূর্তে ওনাকে দেখে কখনোই বলা সম্ভব নয় যে উনি কিছুক্ষণ পূর্বেই ভাবনার অতল সাগরে পাড়ি দিয়েছিলেন। মিমের দিকে চেয়ে আদ্রিস বেশ হেসেই বললেন, তোমায় একটা কথা বলছি মিসমিস, ইউনিভার্স সবসময় অতল গহরে সব লুকিয়ে রাখতে চায়, সে চায় না কিছু তথ্য সম্মুখে আসুক। আদ্রিসের এরূপ কথায় মিম খানিকটা রাগান্বিত হলো। মিম রেগে বলে উঠল, নিজের ব্যাপারটা ইউনিভার্স নামক এই থিওরি দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। চুপচাপ বলুন আপনি কি লুকাচ্ছেন আমার থেকে। মিমের কথায় আদ্রিস ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, এত জানতে চাচ্ছ কেন? মিম সাথে সাথেই বলে ওঠে, আমার চিন্তা হচ্ছে তাই জানতে চাইছি। মিমের কথা শুনে হালকা করে হাসলো আদ্রিস। ভ্রু নাচিয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করলো মিমকে, আচ্ছা, আমায় নিয়ে এত চিন্তা হচ্ছে তোমায়, তা কি কারণে এত চিন্তা হচ্ছে জানতে পারি মিসমিস? আদ্রিসের এরকম কথায় মিম বেশ সংকুচিত হয়ে এলো। এলোমেলো দৃষ্টিতে চেয়ে মিম বলল, এটা আমার প্রশ্নের জবাব ছিল না মিস্টার আদ্রিস। সাথে সাথে আদ্রিসও বলে ওঠে, এটা আমারও উত্তর ছিল না। আপনার প্রশ্নটা ভিত্তিহীন বলে আমি জবাব দিতে ইচ্ছুক নই। আরও বলে ওঠে আদ্রিস, তোমার জন্য যে প্রশ্নের উত্তর অজানা থাকা ভালো বলে আমি মনে করি, সেই প্রশ্নের উত্তর দিতে আমি ইচ্ছুক নয়। মিম এবার ভীষণ বিরক্ত হলো। হাত দুটো একত্রে মুঠো করে বলে উঠল, আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার জন্য আমি একাই যথেষ্ট। মিমের কথায় আদ্রিস মুখ ফিরিয়ে মৃদু হাসলেন। অতঃপর মিমকে বললেন, তুমি নিজের জন্য যথেষ্ট নও বলেই তোমায় নিয়ে ভাবতে হয় আমার। আদ্রিসের এরকম কথাবার্তায় মিম ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়। অতঃপর নিয়ন্ত্রণহীন হয়ে শেষমেশ মিম আদ্রিসকে বলেই ওঠে, আমার পিছে এভাবে পড়ে আছেন কেন? আমায় নিয়ে এত ভাবছেন কেন? আমি বলেছি আমায় নিয়ে ভাবতে। কথাটা বেশ জোরেই বলে ওঠে রাগান্বিত হয়ে মিম। মিমের এহেন প্রতিক্রিয়ায় যে আশেপাশে কিছু উৎসুক দৃষ্টি তাদের দিকে চেয়ে রইল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরূপ পরিস্থিতিতে পড়ার পরও মিম বিন্দুমাত্র ঘাবড়ালো না। উল্টো চাপা ক্রোধে আদ্রিসের দিকে চেয়ে বলল মিম। এদিকে আদ্রিসও চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে চেয়ে রইল মিমের দিকে। কয়েক মুহূর্ত মিমের দিকে এভাবে চেয়ে মৃদু হেসে শান্ত সুরে জিজ্ঞেস করলো মিমকে, এত অবুঝ কেন তুমি মিসমিস? এতদিনেও কিছু বুঝতে পারোনি তুমি? এবার আদ্রিসের এরকম কথায় মিম যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেল। মিমের সকল রাগ উবে গিয়ে ঠান্ডা জলস্রোত বয়ে গেল মিমের উপর দিয়ে। মিম ওনার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আমি 9-10 বছরের অবুঝ বাচ্চা নই আদ্রিস, আর না সদ্য কিশোরে পা দেয়া কিশোরী মেয়ে। এসব সচক্ষে দেখার পরও অবুঝ হব। মিমের কথা শোনার পরই আদ্রিস বেশ অবাক হয়। ভ্রুজোড়া কুঁচকে মিমকে বললেন, তাহলে সবটা বুঝেও অবুঝ হওয়ার ভান করেছিলে এতদিন? আদ্রিসের এরকম কথায় মিম বেশ নড়ে চড়ে বসলো কিছুক্ষণ। কারণ এখন হতে যা যা বলার প্রয়োজন সবটাই দৃঢ় কণ্ঠে বলতে হবে মিমকে। মিম খানিকটা গলা পরিষ্কার করে বলতে লাগলো আদ্রিসকে, আমি বুঝতে চাইছিলাম না,
আদ্রিস কিছুক্ষণ মিমের পানে নিশ্চুপ দৃষ্টিপাত করলেন, অতঃপর তাচ্ছিল্যে সুরে মিমকে বললেন, সোজা কথা বলো, ভান করছিলে তুমি এতদিন? মিম প্রতি উত্তরে বলে ওঠে, ভান করা বা না বোঝার ব্যাপারটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। আমার ফিলিংস আমার লাইফ, আপনি তো বলার কেউ না এখানে। আদ্রিস কিছুক্ষণ আবার মিমের দিকে চেয়ে রইল, তারপর আহত স্বরে মিমকে বললেন, আদ্রিস তুমি কত সহজেই বলে দিলে, আসলে কি এসব এতটাই সহজ? মিম প্রতি উত্তরে বলে ওঠে আদ্রিসকে, অবশ্যই সহজ, সহজ হিসেবে মেনে নিলেই সহজ, বরং আপনি ব্যাপারটা জটিল করছেন। আদ্রিস এবার মিমের কথাগুলো শুনে বেশ মুখ বিকৃতি করে হাসলেন, অতঃপর মিমের দিকে দৃষ্টি বরাবর চেয়ে বিষাদ মাখা কণ্ঠে বললেন মিমকে,